আচ্ছা, ইনভেন্টরি নিয়ে প্রথমত আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন আশা করি। ইনভেন্টরি ট্রেনিং এ যেহেতু আপনারা পার্টিসিপেট করেছেন, তাহলে আপনাদের চাওয়াটা কি এখান থেকে, এটা আমার একটু জানা প্রয়োজন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ভেরি গুড। তাহলে আপনাদের আমার কাছে ইনভেন্টরি IS2 থেকে কি কতটুকু প্রয়োজন সেটা বলেন। মানে কি জানতে চান আপনারা? আমি দু একটা যদি স্যার, ইস্যু জানি তাহলে আমার জন্য ইজি হবে। আমি জানতে চাচ্ছি স্যার, ইনভেন্টরিটা আমরা যখন বুকস অফ অ্যাকাউন্টস এ পোস্টিং করব, তখন আমরা কি পদ্ধতিতে স্টকটাকে ভ্যালুয়েশন করে অ্যাকাউন্টস এ দেখাবো? ওকে, ওকে, ভ্যালুয়েশন, রাইট। ভ্যালুয়েশন একটা ইস্যু আসলো যে আমরা ভ্যালুয়েশনটা কিভাবে করব, এই তো? ভ্যালুয়েশনটা কিভাবে করব, রেকর্ড এবং কিপিং কিভাবে করব, মানে কোন ভ্যালুতে করব। IS2 এর অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়, এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি বোঝা, যে IS অনুযায়ী এটা ভ্যালুয়েশন করা হয়েছে। ওই প্রুফটা, ওই প্রমাণটা দরকার যে এটা IS অনুযায়ী হয়েছে এই যুক্তিতে। এক্সেলেন্ট, ওই এক্সেলেন্ট। মেজারমেন্ট করব যদি কিভাবে, তাই এই হয়, জিনিসটা জানতে চাই স্যার। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো কভার করব IS2 থেকে। আজকে সেশন থেকে এই বিষয়গুলো কভার করব যে ইনভেন্টরি কি, তার মেজারমেন্ট এন্ড কস্ট অফ ইনভেন্টরিজ কিভাবে হবে, মেজারমেন্ট টেকনিক গুলো কি, কস্ট ফর্মুলা, নেট রিয়ালাইজেবল ভ্যালু, অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরিজ কিভাবে করব, ডিসক্লোজারস এবং কোশ্চেনস। কোশ্চেন হলো যে আমার কাছে কিছু এক্সাম্পল আপনাদের জন্য নিয়ে এসেছি, ছোট ছোট কিছু এক্সাম্পল, সেগুলো আমরা শেষে প্র্যাকটিস করব। থিওরির পার্টটা আমরা আগে শেষ করে ফেলবো। থিওরির পার্টটা নিয়ে পরবর্তীতে আমরা কি করব, আমরা এক্সাম্পল গুলো, নিউমেরিক্যাল এক্সাম্পল গুলো দেখব। এটাই হবে আজকের ক্লাস সেশনের মানে ওয়ে অফ প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি। ওকে, ফাইন। তাহলে আমরা যে কোনো আইএফআরএস আপনাদের জন্য একটা বিষয়, খুবই খুবই জরুরি বিষয়। যে কোনো আইএফআরএস এর ক্ষেত্রে, যে কোনো আইএফআরএস এর ক্ষেত্রে পড়ার আগে বা বই দেখার আগে আমাদের দুটো জিনিস, একটা জিনিস প্রথমেই খেয়াল করতে হবে। সেটা হলো, অনেক সময় দেখা যায় কি যে আমরা যখন কোনো এগ্রিমেন্ট করি, স্কোপ অফ ওয়ার্ক মানে হলো যে এই কাজগুলো আমাকে করতে হবে। কিন্তু আইএফআরএস অ্যাকশনের ক্ষেত্রে স্কোপ অফ ওয়ার্কটা একটু ভিন্ন। যেভাবে স্কোপ অফ ওয়ার্কে প্রথমেই দেখবেন যে এইগুলো করা যাবে না, অর্থাৎ এইগুলো এই ভ্যালু অনুযায়ী করা যাবে না। ঠিক আছে? মানে প্রথমেই যে কোনো আইএফআরএস এরই কিছু স্কোপ লিমিটেশন আছে, সেই লিমিটেড স্কোপ গুলো আগে জেনে নিতে হবে। যে কোনো আইএফআরএস, নট অনলি IFRS 2, IS2 যে এই ক্ষেত্রে তা কিন্তু না। যে কোনো আইএস এর ক্ষেত্রে আমাদের স্কোপটা জেনে নিতে হবে আসলে এইটার মধ্যে কোনগুলো পড়বে। IS2 এর মধ্যে এই যে এখানে লেখা আছে কতগুলো বিষয়, যে IFRS 15, আপনারা কি স্ক্রিন তো আপনাদের কাছে ক্লিয়ার, তাই তো? স্ক্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন, ফাইন। তাহলে এই স্কোপ অফ ওয়ার্কের মধ্যে আমার প্রথম কথা হলো 15 অনুযায়ী আমরা যে রেভিনিউ রিকগনিশন করার সময় কন্ট্যাক্ট উইথ কাস্টমার, সেইখানে যদি কোনো যদি কোনো ইনভেন্টরি বা ম্যাটেরিয়াল কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা IFRS 15 অনুসারেই হবে। সেটা কোনোভাবেই কি অনুযায়ী হবে না, IS2 অনুযায়ী হবে না। অর্থাৎ আপনি একটা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট নিলেন, পদ্মা ব্রিজের কাজ নিলেন, তো পদ্মা ব্রিজের কাজ করতে গিয়ে কিছু কাজ আপনার কমপ্লিট হয়েছে, কিছু কাজ আপনার কমপ্লিট হয়েছে, কিছু কাজ আপনার কমপ্লিট হয় নাই, আবার কিছু ম্যাটেরিয়াল রয়ে গেছে। তাহলে এই যে পার্শিয়াল কমপ্লিশন অথবা কমপ্লিশন হয়েছে, অথবা কিছু ম্যাটেরিয়াল রয়ে গেছে, এগুলো কিন্তু IFRS 15 অনুসারে হবে, সেটা কিন্তু IS2 এর মধ্যে পড়বে না। নাম্বার টু হলো IS2 অ্যাপ্লাই করতে গিয়ে IFRS 9 অনুযায়ী যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ ডেট ইনস্ট্রুমেন্ট অর ইকুইটি ইনস্ট্রুমেন্ট, যা কিছুই থাকুক সেটা IFRS 9 অনুসারেই হবে, সেটা IS2 এর মধ্যে পড়বে না। নাম্বার থ্রি হলো এগ্রিকালচারাল প্রপার্টি হবে IS 41 অনুসারে, সেটাও IS2 এর মধ্যে পড়বে না। মেসেজ ক্লিয়ার?
ভ্যালুয়েশন, রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন, ডিসক্লোজার। মানে রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন, ডিসক্লোজার কোনোটাই IS2 অনুযায়ী হবে না। এই আইটেমগুলো। আরো দুই একটা এক্সেপশন আছে, থাকতে পারে, সেটা আমরা মূল আইফারএসে গেলে আরো দেখতে পারবো। তা আমি যতটুকু কভার করেছি এতটুকু নিয়ে আসছি আর কি। এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? তাহলে এইগুলো আমার IS2 এর মধ্যে পড়বে না, বাকিটা পড়বে। এবার কি পড়বে দেখেন, ইনভেন্টরি চার মার্চেন্ডাইজ ইনভেন্টরি হতে পারে, প্রোডাকশন সাপ্লাইস হতে পারে, মেটেরিয়াল হতে পারে, ওয়ার্ক ইন প্রোগ্রেস হতে পারে, ফিনিশ গুডস হতে পারে, রাইট? জি স্যার। সবাই জি, শুনতে স্যার। পাচ্ছেন? ওকে, জি স্যার। তাহলে এবার আমরা কিন্তু ওইটাকে আবার সামারাইজ করে নিয়ে আসলাম যে IS2 does not apply to the following 3 lines। আপনারা দেখেন 1 মিনিট সময়ের মধ্যে দেখে ফেললেন যে ওয়ার্ক ইন প্রোগ্রেস আন্ডার লং টার্ম কন্ট্রাক্ট এটা IFRS 15 অনুসারে হবে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট IFRS 9 অনুসারে হবে, বায়োলজিক্যাল অ্যাসেট IS 41 অনুসারে হবে। বায়োলজিক্যাল অ্যাসেট না, এখন সেটা এগ্রিকালচারাল অ্যাসেট। এটা হলো IS 41, নাম চেঞ্জ হয়েছে। ওকে, নেক্সট, ইনভেন্টরির মধ্যে কি কি ইনক্লুড করা হবে অ্যাজ পার IS2? অ্যাসেটস হেল্ড ফর সেল ইন দা অর্ডিনারি কোর্স অফ বিজনেস, ফিনিশ গুডস, 1 নাম্বার ইস্যু। 2, অ্যাসেটস ইন দা প্রোডাকশন প্রসেস ফর সেল ইন দা অর্ডিনারি কোর্স অফ বিজনেস, অর্ডিনারি কোর্স অফ বিজনেস, ওয়ার্কিং প্রোগ্রেস, materials and supplies that are consumed in production, that is raw materials। এই তিনটা লাইন আপনারা আরো 1 মিনিট দেখবেন, তারপরে আমার কাছে প্রশ্ন করবেন এই তিনটা লাইনে আপনাদের কোনো সমস্যা আছে কিনা বোঝায়। একটা হলো ফিনিশ গুডস, হয়ে গেছে অর্ডিনারি কোর্স অফ বিজনেস, হতে পারে সেটা ম্যানুফ্যাকচারার, হতে পারে সেটা ট্রেডিং বিজনেস। ট্রেডিং বিজনেস হলে সে যেটা কিনে আনবে সেটাই বিক্রি করবে, তাহলে যেটা কিনে আনছে ওইটাই তার ম্যাটেরিয়াল, ওইটাই তার ইনভেন্টরি। আবার যদি ম্যানুফ্যাকচারার হয় তাহলে তার ফিনিশ গুডসটা ম্যানুফ্যাকচারারের জন্য ফিনিশ গুডস প্লাস প্রোডাকশন প্রসেসে যেটা আছে সেটা, তারপরে হচ্ছে হলো র মেটেরিয়ালস এন্ড সাপ্লাইস দ্যাট আর কনজিউমড ইন প্রোডাকশন, প্রোডাকশন দ্যাট ইজ র মেটেরিয়ালস। এই যে যে আমরা পাইলাম এখানে কয় ধরনের ইনভেন্টরি পাইলাম বলেন? 3 ধরনের স্যার। কি কি? 3 ধরনের। ফিনিশ গুডস, তিন ধরনের স্যার। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস আর হচ্ছে ফিনিশ গুডস। এখন আমি যদি নিচ থেকে যাই, র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস, হয় না এইভাবে? হয় স্যার। যেটা আপনারা কিন্তু অ্যাকাউন্টস খুললেই দেখতে পান। যে কোনো অ্যাকাউন্টস খুললেই যদি ইনভেন্টরি কোর্স নরমাল কোর্স অফ বিজনেসে থাকে তাহলে কিন্তু ইনভেন্টরি শিডিউল দেখলে এই জিনিসগুলো পান। তবে হ্যাঁ, মার্চেন্ডাইজারের জন্য অথবা ট্রেডিং বিজনেসের জন্য আপনি অর্ডিনারি কোর্স অফ বিজনেস, ধরেন আমার বিজনেস হলো যে আমি গার্মেন্টস তৈরি করি, জামা কাপড় তৈরি করি, তাহলে আমার অর্ডিনারি বিজনেস কি? গার্মেন্টস তৈরি করে সেল করা, তাই না? এখন পাওয়ার প্ল্যান্ট তৈরি করে বিদ্যুৎ, পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে তারও তো কিছু স্পেয়ারস থাকে, তারও তো কিছু সাপ্লাইজ থাকে। এখন সেটা কি হবে? অথবা অন্য একটা কোম্পানি যার ট্রেডিং বিজনেস, সে কিনে আর বেচে। অথবা আপনি যদি আসেন ব্যাংকের ক্ষেত্রে, সার্ভিস অর্গানাইজেশন, সার্ভিস অর্গানাইজেশনের কি কোনো ইনভেন্টরি থাকে? থাকে না স্যার। কতটুকু থাকতে পারে? স্টেশনারি বা সাপ্লাইজ, যেটা অফিসিয়াল অফিস সাপ্লাইজ হিসেবে ব্যবহার করা হয় বা স্টেশনারি হিসেবে ব্যবহার করা হয়, এর বাইরে কিছু আছে? না না স্যার, নাই। সেটা কিন্তু তার নরমাল কোর্স অফ বিজনেস না। তাহলে কি এটা তার সাপোর্টিং হিসেবে তার লাগে, সেটা কিন্তু এই IS2 দিয়ে মেজারমেন্ট হইলেও এই ইনভেন্টরি গুলোকে আমরা এটার মধ্যে ফেলবো না। ওকে ওকে, আমরা কি প্রসিড করব? এই স্লাইডটা কি প্রসিড করব? মেইন প্রোডাক্ট বাদে, তার মেইন প্রোডাক্ট বাদে সাপ্লিমেন্টারি যেগুলো লাগে সেগুলো এটার মধ্যে ইনক্লুড করব না, তাই তো? না না, মেইন প্রোডাক্ট বাদে এখন তো যদি গার্মেন্টস তৈরি করতে চান, টেক্সটাইলের যদি আপনি সুতা তৈরি করতে যান, তাহলে টেক্সটাইল করবে সুতা, সুতার জন্য তার কি লাগবে? তুলা অথবা পাট। তাইলে এর সাথে আরো কিছু র মেটেরিয়াল লাগবে, কেমিক্যাল লাগবে, এগুলো তো সবই র মেটেরিয়ালের পার্ট। তারপরে আধা মানে পার্শিয়ালি কমপ্লিট হইলো, ফাইনালি সে সুতা বানায় সেল করে দিল কার কাছে? তাহলে টেক্সটাইলের জন্য কি আপনার ফিনিশ গুডস কি? সুতা।
কিন্তু সুতাটা যখন কাপড় তৈরি হবে, ফেব্রিক্স তৈরির জন্য কি আলাদা ফাংশন না? এখন টেক্সটাইলে আরেকটা পার্ট হলো স্পিনিংটা হলো সুতা, স্পিনিং এর পরে সে ফেব্রিক্স বানাবে, তাহলে যারা ফেব্রিক্স বানাবে তার জন্য র মেটেরিয়াল কি? সুতা প্লাস আনুষঙ্গিক সাপ্লাইজ, বা যেটা কমপ্লিট করতে আরো কেমিক্যাল বা অথবা আরো ছোট ছোট জিনিস যেগুলো লাগবে, তাহলে সেগুলো। আচ্ছা, এবার সে কাপড় বানায় ফিনিশ গুড দিয়ে দিল কারে? গার্মেন্টস কি করলো? ওই কাপড় কিনাই না, তার সাথে বটন, তার সাথে আরো ওই মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, তারপর হচ্ছে হলো আরো ছোট ছোট দেখবেন কলারের মধ্যে একটা প্লাস্টিক ঢোকায় দেয়, তারপর হচ্ছে হলো এই বাটনের পাশ দিয়ে হয়তোবা ডিফারেন্ট ডিজাইন থাকতে পারে, ডিজাইনের সাথে ছোট ছোট কিছু এই কপ গুলো একটু আলাদা হয়, এগুলা কি আলাদা সাপ্লাইস হিসেবে হয় না? এটাও কিন্তু গুডস এর পার্ট, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। আমরা আসতেছি কস্টের মধ্যে কোনটা নেব। আচ্ছা, তাহলে এক একটা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তার কোর্স অফ বিজনেস আলাদা, কিন্তু সার্ভিস অর্গানাইজেশনের জন্য কিন্তু ইনভেন্টরি না, যদিও তারা ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে হয়তোবা IS2 ব্যবহার করবে, কিন্তু সেটা কিন্তু তার নরমাল কোর্স অফ বিজনেস না। কিন্তু IS2 অ্যাপ্লাই করতে বলা হয়েছে, সে যদি ওটা অ্যাপ্লাই ম্যান্ডেটরি নাও করে তাও তার জন্য কোনো কিছু আসে যায় না। কিন্তু নরমাল কোর্স অফ বিজনেস যদি তার ম্যানুফ্যাকচারার অথবা ট্রেডিং বিজনেস অথবা এই জাতীয় হয়, তাহলে তার জন্যই হবে এটা অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট দেখেন, ইনভেন্টরিজ ফর ম্যানুফ্যাকচারার এন্টিটি। ম্যানুফ্যাকচারার এন্টিটি এই চার ধরনের এই ইনভেন্টরি গুলা থাকে। খেয়াল করেন ডান দিকে, আপনারা খেয়াল করেন, যদি উপর থেকে যাই, ফিনিশ গুডস ফর সেল, যেটা সেল হবে, গুডস পারচেজ ফর সেল, যেগুলা পারচেজ করছেন, তারপরে হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস, র ম্যাটেরিয়ালস, কনজিউমেবলস, এই জিনিসগুলো থাকে। আপনারা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুললেই কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবেন, ঠিক আছে? আমরা একটু কিন্তু স্লো যাচ্ছি, কারণ প্রথম ক্লাসটা যখন হয়েছিল একটু ফাস্ট গিয়েছিলাম, পরে বলছে যে স্যার একটু স্লো যান, আমরা একটু স্লো যাচ্ছি। হ্যাঁ, কমেন্টে আমরা এই জন্য একটু স্লো যাচ্ছি। এই জায়গা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাই স্যার। গ্রেট। ওকে, কস্টের মধ্যে কি কি ইনক্লুড করা হবে? কস্ট অফ পারচেজ, কস্ট অফ কনভার্সন, আদার কস্ট। কস্ট অফ পারচেজ কি? কস্ট অফ পারচেজ কি? আমার ইনভেন্টরি কিনতে যে র মেটেরিয়াল পারচেজ, হ্যাঁ, আর অর্থাৎ আমরা পারচেজ করে আনতে, হ্যাঁ, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল যে খরচগুলো হবে। হ্যান্ডেলিং কস্ট মানে কি? যে গাড়ি থেকে নামানো, এই স্টোরে নেয়া, ওয়্যার হাউসে নেয়া, এগুলো সবই আসবে। ট্রান্সপোর্ট কস্ট যেটা নিয়ে আসা, আর যদি কোনো ডিসকাউন্ট দেয় সেটা মাইনাস হবে। অর্থাৎ পারচেজ প্রাইস, ইম্পোর্ট ডিউটিস এন্ড ট্যাক্সেস, আদার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট রিলেটেড উইথ দ্য পারচেজ, ট্রান্সপোর্ট কস্ট, হ্যান্ডেলিং কস্ট, লেস ডিসকাউন্ট, যদি কোনো ধরনের ডিসকাউন্ট থাকে এটা লেস হবে। নেক্সট, কনভার্সন কস্ট। কনভার্সন মানে কি? প্রসেস কস্ট গুলো স্যার, ওই যে কনভার্সন মানে ম্যাটেরিয়াল এন্ড লেবার। ধরেন আমরা সিমেন্ট ফ্যাক্টরি ক্লিংকার, তারপর হলো পাথরের কণা, তারপর আরো এটা বিদেশ থেকে আনতে হয়, বেশিরভাগই ইম্পোর্টেড। হ্যাঁ, ইম্পোর্ট করে আনলো, আনার পর এখানে কি লেবার লাগবে না? এখানে কি ইউটিলিটিস লাগবে না? ইলেকট্রিসিটি লাগবে না? এখানে কি প্ল্যান্ট আছে না? তারপরে হলো সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত তাদের ওভারহেড আছে না? স্যালারি আছে না? এই স্যালারি বলতে ওয়েজেস। তো আবার যে মেশিনটা ব্যবহার করা হয় তার ডেপ্রিসিয়েশন আছে না? মেইনটেনেন্স কস্ট যদি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল প্রোডাকশনের সাথে জড়িত হয় সেটাও এখানে আসবে। এগুলো হচ্ছে হলো কনভার্সন কস্ট, অর্থাৎ ক্লিংকার থেকে সিমেন্ট বানানোর জন্য যেটা হয়, অথবা যদি বলি যে টেক্সটাইলের ক্ষেত্রে সুতা থেকে এই তুলা থেকে সুতা তৈরি করার জন্য কনভার্ট মাঝখানে যে প্রসেস, অর্থাৎ প্রসেসের মধ্যে, অর্থাৎ ফ্যাক্টরি যে কস্টগুলো, লেবার, ম্যাটেরিয়াল, সাপ্লাইজ, আরো অন্যান্য খরচগুলো যেগুলো কনভার্ট করতে লাগবে। ওকে, আদার কস্ট কি? দেখেন, আদার কস্ট গুলো হলো টু ব্রিং দ্য ইনভেন্টরি টু ইটস প্রেজেন্ট লোকেশন এন্ড কন্ডিশন, অর্থাৎ প্রেজেন্ট লোকেশন এন্ড কন্ডিশনে নিয়ে আসতে যদি খরচ হয়। দ্য কস্ট অফ ডিজাইনিং প্রোডাক্টস ফর স্পেসিফিক কাস্টমার,
interest for inventory requiring a substantial period of time to bring it a sellable condition. এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বলেন তো? শেষেরটা। ইন্টারেস্ট কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। ধরেন একটা শিপ বিল্ডিং কোম্পানি একটা শিপ বিল্ড করতে কিরকম সময় লাগতে পারে আপনাদের ধারণা? স্যার বছরখানিক ন্যূনতম। একটা শিপ বিল্ড করতে কতদিন সময় লাগতে পারে আপনাদের ধারণা? একটু জানতে চাই। স্যার বড় হলে 3 বছর 4 বছর এরকম। 1.5 থেকে 2 বছর মিনিমাম, 1 থেকে 1.5 বছর মিনিমাম। তারপরে গিয়ে তাহলে তার অপারেটিং সাইকেল কিন্তু ওই শিপ বিল্ডিং এর জন্য যদি কিন্তু ডিরেক্টলি ফাইন্যান্স করা হয় তাহলে ওই ইন্টারেস্ট কস্ট ও ইনভেন্টরি মোডের মধ্যে চলে আসবে যদি সাবস্টেনশিয়াল পিরিয়ড লাগে। এন্ড সাবস্টেনশিয়াল পিরিয়ড মানে কি? এটা জাজমেন্টাল। 1 মাস 2 মাস না, একটা সাবস্টেনশিয়াল এটা কিন্তু জাজমেন্টাল যে হ্যাঁ আমার একটা জিনিস যেহেতু 6 মাস লাগে গেছে তার জন্য একটা সাবস্টেনশিয়াল ফাইন্যান্স কস্ট হয়েছে। এরকম যদি হয় সেলেবল কন্ডিশনে নিয়ে আসতে তাহলে সাবস্টেনশিয়াল পিরিয়ড অফ টাইম টোটালি জাজমেন্টাল, সেটা ম্যানেজমেন্টের ডিসিশনের উপর ডিপেন্ড করবে, তবে সেটা 1 মাস 2 মাস না। ওকে, প্রসিড। এবার এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই কস্টগুলো IS2 এর মধ্যে আনা যাবে না। 1 নাম্বার অ্যাবনরমাল ওয়েস্টেজ, স্টোরেজ কস্ট আফটার প্রোডাকশন কমপ্লিশন। প্রোডাকশন কমপ্লিটের পরবর্তীতে যে স্টোরেজ কস্ট হবে সেটা এখানে আনা যাবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আনরিলেটেড টু প্রোডাকশন, প্রোডাকশনের সাথে জড়িত না এরকম খরচ এখানে আনা যাবে না। সেলিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, ফরেন এক্সচেঞ্জ ডিফারেন্স, এই জায়গাটা আপনাদের কোশ্চেন থাকবে। ফরেন এক্সচেঞ্জ ডিফারেন্সেস অ্যারাইজিং ডিরেক্টলি অন দ্য রিসেন্ট অ্যাকুইজিশন অফ ইনভেন্টরিজ ইনভয়েসড ইন আ ফরেন কারেন্সি। অর্থাৎ আপনি ইনভেন্টরি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে সরকারের কাছ থেকে আপনি কাস্টমসের ফর্মালিটিস করে নিয়ে আসলেন, ব্যাংক আপনার পেমেন্ট করে দিল, ব্যাংক আপনার পেমেন্ট অথবা আপনার ইনভেন্টরি ঢুকে গেল। ইনভেন্টরি ঢোকার পরে পেমেন্টটা যদি পরে হয়, যেই তারিখে আপনার ইনভেন্টরি ঢুকে গেল ওই তারিখে আপনার কস্টিং এক্সচেঞ্জ রেট ওই তারিখেই হবে, বা এলসির পেমেন্ট হয়ে গেল ওই তারিখেই হবে। কিন্তু পরবর্তীতে ব্যাংকের যদি পেমেন্ট পরে করতে হয় ইউপাস এলসির মাধ্যমে, তাহলে ব্যাংক যে তারিখ আপনার পেমেন্টটা করে দিল এবং পরবর্তীতে আপনি ব্যাংকে যে তারিখে পেমেন্ট করবেন, এই যে ডিফারেন্স ডেট এর মধ্যে যে এক্সচেঞ্জ গেইন লস হবে সেটাকে কোনোভাবেই ইনভেন্টরি কস্টের মধ্যে আনা যাবে না, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসেবে চলে আসবে। লাস্ট নাম্বার, হ্যাঁ প্লিজ। স্যার আমার হচ্ছে এই Please. জায়গায় একটা কোশ্চেন ছিল। আমার হচ্ছে অ্যাসেসিবল ভ্যালুর বলেন, মধ্যে আমার যে রেটটা থাকে হ্যাঁ। ডলারের আর হচ্ছে হ্যাঁ। আমার হচ্ছে ব্যাংকে যে মানে রেট থাকে দুটো ডিফারেন্স হয়, আর আমি কোন জি। রেটটা নিব? অ্যাসেসেবল ভ্যালু ডিফারেন্স আর ব্যাংকের রেট, অ্যাকচুয়ালি আপনি ব্যাংকে যে পেমেন্ট করেছেন অ্যাসেসেবল ভ্যালু কার জন্য করা হয়? আমার হচ্ছে অ্যাসেসিবল ভ্যালু করা হয় এর জন্য ইনভেন্টরির জন্য এলসি তে। না অ্যাসেসেবল ভ্যালু কার জন্য নির্ধারণ করা হয়? ট্যাক্স আপনার ডিউটিস, অ্যাসেসমেন্টের জন্য অ্যাসেসমেন্ট করার জন্য, ডিউটিস এন্ড ট্যাক্সেস এর জন্য। অ্যাসেসমেন্ট কিন্তু আপনার অ্যাসেসমেন্ট কস্টটা কিন্তু করা হয় ডিউটিস এন্ড ট্যাক্সেস এর জন্য, কিন্তু আপনার পেমেন্টটা হবে কি ব্যাংক থেকে। জি স্যার, ব্যাংক যে রেটে পেমেন্ট করবে ওই রেটটাই আসবে। থ্যাংক ইউ স্যার। ওকে, ব্যাংক যে রেটে পেমেন্ট করবে সেটাই আসবে। জি স্যার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। ব্যাংক যে রেটে পেমেন্ট করবে, যে- অর্থাৎ আবার ওই এখন rate কথা এ। হলো যে আপনার ইনভেন্টরি আইনা ব্যাংক আপনাকে পেমেন্ট করে দিল, কিন্তু আপনি 3 মাস পরে পেমেন্ট করলেন, তখন কি হবে? তখন তো আমার ওই যে ব্যাংক যখন পেমেন্ট দিছে ব্যাংকের যদি ইউপাসএলসি হয় তাহলে ব্যাংক আপনার পক্ষে যেদিন পেমেন্ট করে দিবে, মানে যেদিন আপনার ইনভেন্টরি অ্যাসেস হয়ে গেল, ডকুমেন্টস নিয়ে আসলেই তো 7 দিনের মধ্যেই তো টার্মস এলসি টার্মস অনুযায়ী তো আপনাকে পেমেন্ট করে দিতে হবে, তাই না? এলসি তো পেমেন্ট না দিলে তো আপনার ব্যাংক লায়াবল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এলসি হোক বা অন্য কোনো টিটি হোক অথবা ডিরেক্ট অন্য কোনো পেমেন্টের মাধ্যমে আসুক, যে তারিখে পেমেন্ট করে মানে পেমেন্ট ডেট ডিউ বা আপনার ইনভেন্টরি ঢুকে গেল ওই দিন থেকে ওই দিনই আপনার হচ্ছে হলো
যে রেট বা এক্সচেঞ্জে সেটাই আপনি কনসিডার করবেন, কিন্তু পরবর্তীতে যদি কোনো খরচ হয় সেটা ফাইন্যান্স কস্ট হিসেবে, ট্রানজাকশন কস্ট হিসেবে আপনি নিয়ে নেবেন। ওকে, তখন এটা আমি ফরেন গেইন লসে দেখা দেবো, তাই না? গেইন লস পিএনএল এ অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে ঢোকাই দেবেন। ওকে, এবার আসেন তাহলে আমরা স্লাইডে যাই। এবার আসেন এইখানে আমাদের আরেকটু কথা হলো লাস্ট অন ইন্টারেস্ট কস্ট when inventories are purchased with deferred settlement terms। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে কি বলেন তো? ডেফার্ড মানে আপনি পারচেজ করে নিয়ে আসলেন, পারচেজ করে নিয়ে আসার পরে 6 মাস পরে পেমেন্ট করবেন। তাহলে 6 মাস পরে পেমেন্ট করবেন, এই 6 মাসে যে ইন্টারেস্ট কস্ট দিবেন সেটা কি আপনি সেই পেমেন্ট সেই ইন্টারেস্ট কস্ট কি ফাইন্যান্সিং কস্ট কি আপনি দিবেন? আজকের ভ্যালুতে আজকের ভ্যালুতে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। অর্থাৎ আজকের প্রেজেন্ট ভ্যালুতে টুডেজ ভ্যালু হবে ইনভেন্টরি কস্ট। এই যে মাঝখানে যে ফাইন্যান্স কস্ট এটা ইন্টারেস্ট কস্ট হিসেবে কোথায় চলে যাবে? পিএনএল এর অন্য জায়গায়, এখানে আসবে না। ওকে, আসেন এই ইনভেন্টরির জন্য এই স্লাইডটা স্যার খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ। স্যার ইন্টারেস্ট কস্টটা কি ইনভেন্টরির সাথে যুক্ত হবে না? না না হবে না, হবে না, হবে না, যদি না ইনভেন্টরিকে কোয়ালিফাই করতে ওটা লাগে। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট ইনভেন্টরিকে কোয়ালিফাই করতে, যেটা বললাম শিপ বিল্ডিং কোম্পানির জন্য দেড় বছর 1.5 বছর থেকে 2 বছরও সময় লেগে যেতে পারে একটা শিপ বিল্ড করতে। ঠিক আছে, তখন কিন্তু ওই শিপ স্যার বিল্ডিং কোম্পানি ইনভেন্টরি স্যার কিন্তু একটু ইনভেন্টরি কোয়ালিফাই করার জন্য অর্থাৎ অ্যাসেট কে কোয়ালিফাই করার জন্য ওই শিপটা বানানোর জন্য ফিনিশ করার জন্য আপনার ইন্টারেস্ট কস্ট হতে পারে, সেটা আসবে, কিন্তু এইটা আসবে না। স্যার আপনি যে আপনি উদাহরণটা ইনভয়েস দিয়েছিলেন করলেন 6 আজকে, মাসের, জি জি যে উদাহরণটা দিয়েছিলেন স্যার, যেই 6 হুম, মাসের যে একটা উদাহরণ দিয়েছেন স্যার, ওইটা একটু আরেকবার যদি বলতেন স্যার ভালো হতো। 5 মাস বলতে আমি বলছি যে 6 মান্থস পরে, ধরেন আজকে ইনভয়েসড হলো, ইনভয়েস হয়ে আপনি 6 মাস পরে পেমেন্ট দিবেন, কিন্তু 6 মাসের এটার মধ্যে একটা ফাইন্যান্স কস্ট ইনহেরেন্ট আছে। ডেফার্ড পেমেন্ট, ডেফার্ড সেটেলমেন্ট। এখন ডেফার্ড সেটেলমেন্ট আসলে 6 মাস দিয়ে তো হয় না, এটা আরো বেশি হতে পারে, 1 বছর 2 বছর হতে পারে। 6 মাস সাধারণত ইয়ারের মধ্যে হইলে ওটা খুব বেশি একটা ভেরিয়েশন আসে না, কিন্তু যখন এই সময়টা 1 থেকে 1 বছর পরে হবে, তাহলে 1 বছরের পরের ভ্যালু আর আজকের ভ্যালু কি এক? মাঝখানে একটা ফিনান্সিয়াল কস্ট আছে, সেটাকে ইন্টারেস্ট হিসেবে নিয়ে এসে আজকের ভ্যালু যা ম্যাটেরিয়ালের সেই ভ্যালুটাকেই আপনাকে আজকের যে ফেয়ার ভ্যালু সেটাই ইনভেন্টরি কস্ট হিসেবে আসবে। ওকে, মাঝখানে যদি কোনো ফাইন্যান্স কস্ট থেকে থাকে তাহলে ইন্টারেস্ট কস্ট ডেফার্ড পেমেন্টের জন্য যে ইন্টারেস্ট কস্ট আসবে সেটা হবে হলো নরমাল ফাইন্যান্স কস্ট হিসেবে চার্জ করতে হবে। এইটা হলো আমাদের ইনভেন্টরি কস্টের মধ্যে যেগুলো যাবে, যতটুকুন ইনভেন্টরি কস্টের মধ্যে ইনক্লুড করা যাবে এবং যতটুকু ইনভেন্টরি কস্টের মধ্যে ইনক্লুড করা যাবে না, সেগুলো হলো এই কস্টগুলো ইনভেন্টরি কস্টিং এর মধ্যে যদি ঢোকায় দেন তাহলে ইনভেন্টরি ওভার ভ্যালুড হবে, সরি মানে ওভার ভ্যালুড হয়ে গেলে তখন প্রাইসিংটাও ওভার ভ্যালুড হয়ে যাবে। অ্যাকচুয়ালি তখন জিপি মার্জিনটা আপনার কি হবে? ডিস্টর্টেড হয়ে যাবে। আপনি কম্পারিজন যখন করবেন অন্যদের জন্য আপনার প্রাইসিংটা ডিস্টর্টেড হবে, প্রাইসিং ডিস্টর্টেড হলে মার্কেট আউট হয়ে যাওয়ার চান্স আছে। আসেন এই এই আইএফআরএস 2 এর ক্ষেত্রে, সরি আইএস 2 এর ক্ষেত্রে এই স্লাইডটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে মোস্টলি ভ্যালুড স্লাইড এটা, যেটা আমাদের সি স্টুডেন্টদের জন্য, সিএমএ স্টুডেন্টদের জন্য তো কস্ট অ্যাকাউন্টিং আলাদা হিসাবই আছে, মানে সি স্টুডেন্টদের জন্য এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা নিজেরা, এখানে লেখা আছে কি নেট রিয়ালাইজেবল ভ্যালু, তার আগে আপনারা এটাকে রিয়ালাইজ করেন। আমি এটা এইখানে একটু পজ দিলাম, একটু সময় দিলাম আপনাদেরকে বোঝার জন্য, ঠিক আছে? আমি একটু পজ দিলাম।
আপনারা একটু দেখেন, প্রশ্ন আমি নেব, প্রশ্ন নেব, এই স্লাইডের উপর প্রশ্ন নেব, এই স্লাইডের উপরে কোশ্চেন নেব। তার আগে আমি আপনাদেরকে দেখতে সময় দিলাম, একটু দয়া করে একটু দেখেন। কথা বলুন। ঠিক আছে, দরজা বন্ধ করে দাও। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার আপনারা কি স্লাইডটা দেখছেন? জি স্যার। দেখছেন, কি দেখলেন বলেন? এই উপরে লেখা আছে নেট রিয়ালাইজেবল ভ্যালু মেজার্ড, মানে ইনভেন্টরি ভ্যালুড এট লোয়ার অফ কস্ট এন্ড নেট রিয়ালাইজেবল ভ্যালু, মানে ইনভেন্টরি ভ্যালু মেজার্ড এট লোয়ার অফ কস্ট এন্ড নেট রিয়ালাইজেবল ভ্যালু। ঠিক আছে, তাহলে নেট রিয়ালাইজেবল ভ্যালুটা কি দেখেন? কস্ট তো আমরা দেখে আসলাম, কস্ট কিন্তু আমরা দেখে আসছি, তাই না? জি স্যার। এগুলো কি কস্টের পার্ট না? এগুলো তো কস্টের পার্ট, এগুলো যাবে না কস্টের ভিতরে। তাহলে এইগুলো কি? এইখানটা এসে বললাম যে ভাই কস্টের পার্ট আমরা ডিটারমাইন করে ফেলছি, কস্টের পার্টটুকু আমরা ডিটারমাইন করে ফেলছি আগেই। ঠিক আছে, আমার কস্ট নির্ধারিত হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে নেট রিয়ালাইজেবল ভ্যালু কি। নেট রিয়ালাইজেবল ভ্যালু IS2 যে ডেফিনিশন দিয়েছে সেখান থেকে হলো এস্টিমেটেড সেলিং প্রাইস, এস্টিমেটেড সেলিং প্রাইস in the মাইনাস করতে ordinary course of business, estimated selling price in the ordinary course of business, normal course of business আর কি, less the estimated cost of completion, estimated cost of necessary to make the sale, অর্থাৎ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, অথবা যদি কোনো ইনকমপ্লিশন থাকে তাহলে ইনকমপ্লিটেড পার্টটা কমপ্লিট করতে যদি কোনো খরচ হয় তাহলে অতটুকু আমার কি করবেন, অতটুকু আমার কস্টের মধ্যে ইনক্লুড করতে হবে, মানে সেল থেকে মাইনাস করতে হবে। সরি, ডান পাশে কিন্তু একদম ফাংশন দিয়ে দেওয়া আছে, সেলিং প্রাইস এস্টিমেটেড, এস্টিমেটেড সেলিং প্রাইস, নরমাল কোর্স অফ বিজনেস, ট্রেড ডিসকাউন্ট বাদ দিতে হবে, কস্ট টু কমপ্লিট বাদ দিতে হবে, মার্কেটিং, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট মাইনাস করতে হবে। তারপরে কি আসবে? লাস্ট অন। দেখেন এটা কি? এটা হলো আমার নেট রিয়ালাইজেবল ভ্যালু। স্যার এই Right? নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কি স্যার? আমার ইনভেন্টরির ভ্যালুটা ক্যালকুলেশন ওইটা? না 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 না, ইনভেন্টরি ভ্যালুয়েশন তো কস্ট করলাম আমি তো আগে, আগে তো আমরা দেখলাম কস্টের মধ্যে কি যে আমরা একটা কম্পারিজন করব যে ইনভেন্টরি এট দ্য রিপোর্টিং ডেট কোন ভ্যালুতে আমি দেখাবো, ইনভেন্টরি আমি এট দ্য রিপোর্টিং ডেট কোন ভ্যালুতে দেখাবো। ওকে, কোন ভ্যালুতে দেখাবো, ইনভেন্টরি ভ্যালুটা আমি কোন ভ্যালুতে দেখাবো, সেটা হবে হলো কস্ট এন্ড নেট রিয়ালাইজেবল ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার। তাহলে কস্ট তো আমরা আগেই পেয়ে গেছি, এবার আমার হাতে আছে কি অপশন, নেট রিয়ালাইজেবল ভ্যালু নির্ধারণ করার। IS2 বলছে যে এস্টিমেটেড সেলিং প্রাইস, তার সাথে আপনার ট্রেড ডিসকাউন্ট বাদ যাবে, কস্ট টু কমপ্লিট, ওই প্রোডাক্টটা যদি কমপ্লিট করতে কোনো খরচ হয় তাহলে ওটাও বাদ যাবে, যদি মার্কেটিং, সেলিং, ডিস্ট্রিবিউশন কোনো কস্ট হয় সেটাও বাদ যাবে। সেইটা এগুলো বাদ দেওয়ার পরে সেলিং প্রাইস থেকে এটুকু বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেটা হবে নেট রিয়ালাইজেবল ভ্যালু, নেট রিয়ালাইজেবল ভ্যালু। একটা এক্সাম্পল দিলে মনে হয় সুবিধা হয় নাকি? আসেন আমরা আগে এক্সাম্পলে যাব। আচ্ছা যাই দেখি এই স্যার এক্সাম্পল নেট 2। রিয়ালাইজেবল ভ্যালুটা, স্যার নেট রিয়ালাইজেবল ভ্যালুটা আমরা কোথায় ইউজ করি বা কি জন্য ইউজ করি? আচ্ছা, আপনি আপনার পরিচয় একটু একটু দিবেন, আপনি কে এবং কোথায় কাজ করেন? আমি জ্যোতির্ময় কীর্তনিয়া, আমি অনন্ত গ্রুপে আছি ফাইন্যান্সে। অনন্ত গ্রুপে আছে ফাইন্যান্সে। আচ্ছা, ফাইন্যান্সের অ্যাকাউন্টস কি আপনার আলাদা, ডিভিশন কি আলাদা? ডিভিশন আলাদা, হ্যাঁ। ওকে ফাইন। আমরা যখন ক্লোজিং ডেটে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি
ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন রিপোর্টিং ডেট শেষে এন্ড অফ দ্য ডে তৈরি করি, তখন আমার ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি থাকে। সেটা IS2 অনুযায়ী আপনার আমি অনন্ত হোয়াজিং এ গিয়েছিলাম, হ্যাঁ অনন্ত হোয়াজিং একবার গিয়েছিলাম ভ্যালুয়েশনের কাজে, ইয়েতে নারায়ণগঞ্জে ওই আদমজি ইয়েতে কি জানি কয়, তখন এখন তো এটা ইয়ে হয়ে গেছে মানে ইকোনমিক জোন না, হ্যাঁ আচ্ছা। তো ওই ইনভেন্টরি গুলার ভ্যালুটা কোন ভ্যালুতে দেখাবেন 30শে জুন, সেইটার জন্য আপনার নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করতে হবে। অর্থাৎ কস্ট এবং নেট রিয়েলাইজেবল হুইচ এভার ইজ লোয়ার, এইটাই হবে ইনভেন্টরি ভ্যালু। ইনভেন্টরির ভ্যালুটা নির্ধারণ করার জন্য, অর্থাৎ 30শে জুন রিপোর্টিং ডেটে অথবা আপনার রিপোর্টিং ডেটে, সেটা কোয়ার্টারলি হতে পারে, সেটা হতে পারে কি ইয়ার এন্ডে অ্যানুয়াল অ্যাকাউন্টস এর শেষ দিনে রিপোর্টিং করার জন্য আমার এই ভ্যালুটা নির্ধারণ করতে হবে কস্টের সাথে কম্পারিজন করার জন্য। যদি যেটা ছোট হবে, অর্থাৎ এই কস্ট, এই যে আপনার কস্ট, এটা আপনার কস্ট, ওকে, এটা আপনার কস্ট, আর এই যে আপনার নেট রিয়েলাইজেবল ভ্যালু, দুটোর মধ্যে যেটা ছোট হবে সেইটাই আপনাকে রিপোর্টে নিয়ে আসতে হবে। ওকে, সেই ভ্যালুটাই ইনভেন্টরি ভ্যালু হিসেবে রিকগনাইজ করতে হবে। এটা IS2 বলছে, আমার কথা না, এটা IS2 এর কথা। ক্লিয়ার? এই জন্য আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু লাগবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এই আপনারা কি ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন? আপনারা সবাই ক্যালকুলেশন করবেন। ছোট্ট এক্সাম্পল, 30 সেপ্টেম্বর 20x7 20x4 রাজোস বা রাজোর যেটাই বলেন, ক্লোজিং ইনভেন্টরি ওয়াজ কাউন্টেড এন্ড ভ্যালুড at its cost কত? 1 মিলিয়ন। 1 মিলিয়ন, ওকে, 1 মিলিয়ন ভ্যালু ছিল, 1 মিলিয়ন, ওকে, 1 মিলিয়ন। এর মধ্যে দিস ইনক্লুডেড সাম আইটেমস অফ ইনভেন্টরি হুইচ হ্যাড কস্ট কত? দেখেন তো, এত ডলার কস্ট কত? এত ডলার, and had been damaged in a flood. ফ্ল্যাডে এটা নষ্ট হয়েছে কত তারিখে? এই তারিখে, 15 তারিখে। ওকে, ড্যামেজ হয়েছে। These are not expected to achieve their normal selling price. নরমাল সেলিং প্রাইস পাওয়া যাবে না, ওকে, which is calculated to achieve a gross profit margin of 30%. অর্থাৎ জেনারেলি আমরা সেলিং প্রাইস বের করি হচ্ছে হলো থার্ড কস্ট, মানে প্রফিট মার্জিন হলো 30%, প্রফিট মার্জিন হলো 30%। তাহলে আমরা যদি এটাকে মিনিমাইজ করে একটু এক্সেলে যাই, আমরা যদি একটু এক্সেলে যাই, যেহেতু কোশ্চেন চলে আসে, নিউমেরিক্যাল এক্সাম্পল দিলে এটা বেটার হয়, নিউমেরিক্যাল এক্সাম্পল দিলে আন্ডারস্ট্যান্ডেবল হয় বেশি। ওকে, ফাইন, আসেন তাহলে আমার, আচ্ছা মার্জিন মানে কি বলেন তো আমাকে একটু? মার্জিন আর মার্কআপের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? যে কোনো একজন। মার্জিন আর মার্কআপ, কস্টের উপরে, স্যার মার্জিন হলো কস্টের উপরে, কস্টের উপরে, মার্জিন কস্টের উপরে, আর মার্কআপ মার্জিন কি কস্টের উপরে? মার্কআপ মার্কআপ কস্টের উপরে। কস্টের উপরে। তাহলে তাহলে আমার কস্ট কত বলেন তো? আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কস্ট কত? $2,10,000, $2,10,000, ফাইন। আমরা মার্জিন কত? মার্জিন 30%। ও মার্জিন, মার্জিন হলো 30%, ওকে, 30%। তাহলে আমার যদি, তাহলে ধরেন সেলিং প্রাইস আমরা একদম ঐকিক নিয়মে করি, সেলিং প্রাইস 100 টাকা, তাই না? এটার উপর যদি মার্জিন অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 30 টাকা, তাই না? ইনটু
ধরেন 30%, তাহলে আমার কস্ট কত? এটা তো মার্জিন হয়ে গেল 30% অ্যাপ্লাই করে, সেলস এর উপরে মার্জিন হয়। আচ্ছা তাহলে আমার কস্ট কত? 70 কস্ট হলো 70। যদি মার্কআপ বলতো তখন কিন্তু হিসাব চেঞ্জ হয়ে যেত ভাই, আগে বলে দিলাম। আচ্ছা তাহলে আমার কস্ট কত? 100 টাকা। ওকে, যদি আমার কস্ট 100 টাকা হয়, সরি কস্ট যদি 70 টাকা হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত? 100 টাকা না? তাহলে আমার টোটাল সেল এসপি টোটাল এই 2 লাখ টাকার সেলিং প্রাইস কত? 2 লাখ টাকা যদি কস্ট হয়, 2,10,000 টাকা যদি কস্ট হয়, টোটাল সেলিং প্রাইস কত এটার? এটার সেলিং প্রাইস কত? এই 2 লাখ টাকার এসপি কত? 2,10,000 উপরে 30% যোগ হবে। এই যে ভুল করছেন, যদি কস্ট হয় 100 টাকা তাহলে এসপি কত? যদি কস্ট হয় 100 টাকা তাহলে এসপি কত? সরি কস্ট হয় 70 টাকা তাহলে এসপি কত? 100 টাকা ডিভাইডেড বাই 70 মাল্টিপ্লাইড বাই 210, তাহলে আপনার নরমাল সেলিং প্রাইস কত? সেলিং মানে প্রাইস স্যার হবে, এখানে আমরা জাস্ট ঐকিক নিয়মে করবো আর কি। আরে ঐকিক নিয়ম আর আপনাদের তো সহজে বোঝানোর জন্য, নাহলে তো আমি এটাকে 0.7 দিয়ে ভাগ করে দিলে এটা প্রাইস চলে আসতো। আমি যদি জি এইটাকে ভাগ 0.70 করতাম, আপনাদের তো একদম সোজা ক একই খর result মতো হতো। বোঝানোর জন্য এটা করলাম, নাহলে তো আমি এটাও হয়ে যায় না? জি 70 মানে এটাকে যদি, এটা কি 70% বেজ না? আমরা তো একদম একদম জিরো লেভেল দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম। ওকে, তাহলে আমার নরমাল সেলিং প্রাইস কত? আমার এই 2,10,000 টাকার সেলিং প্রাইস কত? কথা বলবেন না। 3 লাখ। ওকে ফাইন, আসেন তাহলে আমরা ওই কোশ্চেনে যাই। আবার কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল যে জি জি আচ্ছা মার্কআপের হিসাব সহজ। মার্কআপ হইলে এখানে কিন্তু কস্ট কত, ধরেন কস্ট হলো কস্ট 100 টাকা, ঠিক আছে? আচ্ছা ছোট হয়ে গেল লেখা, একটু বড় করে নেই, দাঁড়ান। আচ্ছা একটু ধৈর্য ধরে কিন্তু সময় নিতে হবে, কারণ ফ্রি ক্লাস তো, যদি একটু ধৈর্য ধরে না নেন তাহলে তো আর কিছুই হবে না, নাকি? আচ্ছা কস্ট ধরেন 100 টাকা, এবার বলছে মার্কআপ, মার্কআপ হলো 30%, তখন আমার সেলিং প্রাইস কত? কস্ট প্লাস মার্কআপ। এসপি কত? এসপি হলো 30% মানে হলো 130 টাকা। 130 আচ্ছা টাকা 30% হলে 130 টাকা। এই তো ফাইন, 100 যোগ 30 টাকা, এই তো 130 টাকা। তখন কিন্তু এই এটার চিত্রটা চেঞ্জ হয়ে যেত, অর্থাৎ যদি আমার সেলিং প্রাইস হয়, যদি কস্ট হয় 100 টাকা তাহলে সেলিং প্রাইস হবে হলো 130 টাকা। তখন কিন্তু যদি মার্কআপ থাকতো তখন কিন্তু তার সেলিং প্রাইস হতো, টোটাল সেল ভ্যালু হতো কত বলেন তো? টোটাল ভ্যালু হইতো হলো যে এইটাকে আমি, এটা তো কস্ট, এটাকে আমি 100 আছে ভাই, ক্যামেরা আছে, আমি কিছুই খাবো না আজকে রাতে, না কিছুই খাবো না। এটা ঠিক আছে, কস্ট ইনটু, দেখেন চেহারা চেঞ্জ হয়ে যেত, তার সেলিং প্রাইস হলো 2 লাখ। যদি মার্কআপ থাকতো তাহলে এরকম, ঠিক আছে? মার্কআপ থাকতো এরকম। দাঁড়ান 1 মিনিট, আমরা একটু পজ দিচ্ছি 1 মিনিট, আপনারা একটু দেখেন, আমি কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন। কোশ্চেনের শেষ দুইটা প্যারা, এই শেষ প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই প্যারা যদি বুঝতে পারেন তাহলে আপনার আর এগুলো করতে কোনো সমস্যা হবে না। ওকে, এই প্যারার এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা মার্কআপের হিসাবটা যাই আগে, দেখেন তাহলে মার্কআপ যদি হতো, মার্কআপ সবসময় কস্টের উপরে হয়, তখন বেস ভ্যালু 100 টাকা ধরতে হয়, আর মার্জিন হইলে সেলস প্রাইস থেকে অতটুকু বাদ দিয়ে আমার কস্টকে দিয়ে
তারপরে আমাকে কি করতে হয়, আমাকে ভ্যালু নির্ধারণ করতে হয়। ফাইন, দুইটা মার্কআপ এবং মার্জিনের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। মার্কআপ এবং মার্জিনের মধ্যে এটা হলো মার্কআপ মেথডে, মার্কআপ মানে কস্টের উপরে প্রাইসটা ধরে মানে 100 টাকা বেস ধরবেন, তার সাথে মার্জিন মানে আরো পার্সেন্টেজ যেটা থাকবে সেটা যোগ করবেন, তারপরে আপনার সেলস এসপি হবে। আর মার্জিন মানে হলো 100 টাকা থেকে 100 টাকার উপরে ডাইরেক্ট সেলস প্রাইসের উপরে রেভিনিউ প্রফিট ধরতে হবে। ওকে, ডাইরেক্ট সেলস প্রাইসের উপরে প্রফিট ধরতে হবে। ক্লিয়ার? স্যার কাইন্ডলি ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখাইলে ভালো হতো, এখনো বুঝিনি। কনসেপ্টটা ক্লিয়ার হয়নি স্যার। আচ্ছা, ক্যালকুলেশনটা মার্কআপ আর আরেকবার, মার্জিনের জি জি জি, তাহলে এটা হলো কনসেপ্ট একটু মার্জিন। ক্লিয়ার। আচ্ছা, মার্জিন মানে সেলস প্রাইসের উপরে আপনার ইয়া ধরতে হবে, প্রফিট ধরতে হবে। আর মার্কআপ মানে কস্ট। সেলস প্রাইস মানে ধরে নেন সেলস প্রাইস 100 টাকা, সেলস প্রাইস যদি 100 টাকা হয় তাহলে 100 টাকার উপর ডিরেক্ট পার্সেন্টেজ চার্জ করলেই আপনার প্রফিট চলে আসবে। ওকে, তখন 100 টাকা থেকে অতটুকু বাদ দিলে যেটা হবে সেটা হবে কস্ট। কিন্তু মার্কআপের ক্ষেত্রে হলো কস্টের সাথে প্রফিট যোগ করে সেলিং প্রাইস নির্ধারণ করতে হবে আপনাকে। কস্টের সাথে সেলিং প্রাইস যেটা আমরা এই যে এখানে দেখিয়েছি, যে আমার সে এক্সাম্পল ধরে নিয়েছি, সে কস্ট হচ্ছে 100 টাকা, মার্কআপ 30%, তখন আমার 30% যদি হয় তাহলে, আচ্ছা দাঁড়ান তাহলে এক ধাপ একটু নিচে যাই। 30% যদি মার্কআপ হয়, 30% যদি মার্কআপ হয় তাহলে 100 টাকার উপরে 30% কত? 30 টাকা, তাই না? 30 টাকা। আচ্ছা, 30 টাকা যদি হয় তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? আমার সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে হলো সেলিং প্রাইস হবে হলো এই 100 যোগ 30, তখন 130 টাকায় হলো প্রফিট 30 টাকা যদি আপনি সেলস এর উপরে প্রাইস নির্ধারণ করেন। তখন কিন্তু যদি মার্জিন ধরেন তখন কিন্তু এই যে মার্জিনটা হলো এটা কিন্তু 130 টাকায় প্রফিট 30 টাকা। ঠিক আছে, যদি মার্জিনের উপরে ধরেন 130 টাকায় 30 টাকা যদি মার্জিন ধরতেন। আচ্ছা, এইখানে মার্কআপ সবসময় কস্টের উপরে ধরে তারপরে আমাকে সেলিং প্রাইস নির্ধারণ করতে হয়। আর যদি মার্জিন থাকে ডিরেক্ট পার্সেন্টেজ অ্যাপ্লাই করলেই আমার প্রফিট চলে আসবে, প্রফিট বাদ দিলে কস্ট। এখন আমার সেলিং প্রাইস আমি চলে আসলাম কত, আমার এই জায়গাটা, আমার এই জায়গা নিয়ে কোনো কোশ্চেন নাই এখানে, এটা বাদ, এটা আমার মনে করেন হিসাবে নাই। আচ্ছা, এটা আমার হিসাবে এখন নাই, সে এটা নাই। ওকে, ভুলে যান এটা। আমরা আছি মার্জিনে। মার্জিন হইলে আমার এটা দেওয়া আছে কি, এটা কি আমার কস্ট, কস্ট ভ্যালু দেওয়া ছিল না কোশ্চেনে? কোশ্চেনে কি এটা কস্ট ভ্যালু দেওয়া ছিল সবাই? জি স্যার। কস্ট। এখন বলছে মার্জিন, তাহলে মার্জিন মানে আমি ধরে নেই সে এক্সাম্পল, মানে এইভাবেই আপনারা ক্যালকুলেশন করবেন। সেলিং প্রাইস 100 টাকা, তাহলে 100 টাকার উপর যদি 30% অ্যাপ্লাই করি তাহলে কত হয়? 30 টাকা। 30 টাকা যদি হয় তাহলে আমার কস্ট কত? ব্যাক ক্যালকুলেশন করে আসতে হবে। কস্ট যদি 70 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 100 টাকা। এই তো ঐকিক নিয়ম। জেনারেলি এটার উপর 30% মানে 30% হইলে 100 টাকা, 1 টাকা থেকে 0.3 বাদ দিলে যেটা হয় এটাতে ভাগ করে দিলেও হবে। তখন আমার সেলিং প্রাইস হয়ে যাবে, আমার অর্ডিনারি কোর্স অফ বিজনেসে আমার সেলিং প্রাইস হবে এই টাকাটা। ওকে, আমার সেলিং প্রাইস হবে কি? এই টাকাটা। ফাইন, এবার আসেন কোশ্চেনে যাই। কোশ্চেনের এই লাইনটা বোঝা আপনাদের জন্য খুবই জরুরি। বলছে কি মার্জিনের হিসাবটা তো হয়েই গেল। মার্জিনের হিসাবটা গ্রস মার্জিন মানে সেলস প্রাইসের উপরে প্রফিট অ্যাপ্লাই করব 30%, এটা আমার হয়ে গেছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। বলছে এই 2,10,000 টাকা যে কস্ট, তার উপরে there will be sale of these goods will be handled by an agent, মানে একজন এজেন্ট who sells them at 80% of the normal selling price। তাহলে আমার নরমাল সেলিং প্রাইস কি আমরা বের করেছি? দেখেন তো নরমাল সেলিং প্রাইস কি আমরা বের করেছি না? বের করছি কিনা? ওকে, তাহলে এই গুডসটা কি দামে সেল হবে? এজেন্ট কি বলছে? সেলস দেম এট 80% অফ দা
নরমাল সেলিং প্রাইস। নরমাল সেলিং ওকে, নরমাল সেলিং প্রাইস যদি এটা হয় তাহলে এটার 80% কত? 2,40,000 ওকে, 2,40,000, ফাইন, একদম সিম্পল ক্যালকুলেশন ইনটু এটা। তাহলে আমার এখন কন্ডিশন হলো এই ভ্যালুতে এটা সেল হবে, এই তো, এই ভ্যালুতে এটা সেল হবে, ফাইন, পেয়ে গেলাম, একটা অংশ পেয়ে গেছি। এবার আসি, আরেকটু কাজ আছে। তারপরে বলছে কি যে ওই লোকের কমিশন দিতে হবে, সে যে সেল করবে, sell them at 80% of the normal selling price and charges Rajor a commission 25%. যার কাছে বিক্রি মানে যে বিক্রি করবে এজেন্টকে আপনার 25% কমিশন দিতে হবে। তাহলে বলেন আপনার এখানে নেট রিয়ালাইজেবল ভ্যালু কত, আপনি পাবেন কত, কমিশন কত? 25 সেলিং প্রাইসের 25%। কমিশন, তাহলে কমিশন হলো 25%, 25% ধরেন, 25%। যদি 25% হয় তাহলে আমার এইটার উপরে যদি, সরি এইটার উপরে, কিন্তু ওটা না, সেলিং প্রাইসের উপরে 20%, অর্থাৎ সে যে দামে সেল করবে তার উপর 25%। এইবার আমাকে বলেন এনআরভি কত হবে? আর কোনো কন্ডিশন নাই। নেট রিয়ালাইজেবল ভ্যালু কত হবে? নেট রিয়ালাইজেবল ভ্যালু হবে, হ্যাঁ, 1,80,000 1,80,000। আপনার কস্ট ছিল কত কম্পারিজনের জন্য? 2,10,000 কস্ট, 2,10,000 কস্ট হলো 2,10,000, 2,10,000 না? ওকে, এখন দুইটার জি, মধ্যে হায়ার কোনটা লোয়ার কোনটা বলেন? তো এখানে তো এই দুইটার 80% মধ্যে, NRV lower। হ্যাঁ হ্যাঁ, এই দুইটার মধ্যে স্যার, লোয়ার কোনটা? প্লিজ স্যার, হেল্প করবেন আমাকে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। আর দাঁড়ান আমি একটু শেষ করি না রে ভাই, এই দুইটার মধ্যে লোয়ার কোনটা এটাকে বলেন, তারপরে কোশ্চেন তো আপনার নেবই, আমি কোশ্চেন নেওয়ার জন্যই তো। হ্যাঁ, স্যার, NRV, লোয়ার, লোয়ার হলো এনআরভি। লোয়ার, লোয়ার লোয়ার হলো নেট রিয়ালাইজেবল ভ্যালুটা 1,80,000। এখানে লোয়ার। ওকে, 1,80,000 পেয়ে গেছি। এইবার আপনার কোশ্চেন আমি নিব। এখন কথা হলো যে এই ইনভেন্টরির ভ্যালু, এই যে 2,10,000 টাকার ইনভেন্টরি, তার ভ্যালু হবে হচ্ছে হলো 1,80,000 টাকা। লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরবি, লোয়ার অফ কস্ট, এটা IS2 বলছে, আমি বলি নাই, কস্ট অ্যান্ড এনআরবি। ওকে, লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরবি, এইটাই হবে আপনার এই 2 লাখ টাকার ইনভেন্টরি ভ্যালু। আর বাকিগুলা যা আছে ওইটাই থাকবে, বাকিগুলো যা আছে, বাকি যে 7,90,000 সেটা আগে মানে 10 লাখের মধ্যে এইটা, তো এইটা বাদে অন্যগুলো আগের নরমাল, অন্যগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু এই 2,10,000 টাকার ইনভেন্টরির ভ্যালু হবে আপনার হলো 1,80,000। এখন আপনার প্রশ্ন বলেন। এখানে আমার কস্ট তো হচ্ছে ইনভেন্টরি কস্ট 2,10,000। হুম, আমি কি কস্টের উপরে কি 80% দেবো না, না আমি সেলস যেটা আছে সেটার মধ্যে 80% দেবো? না, কোশ্চেনটা ছিল কি? তাহলে তো কোশ্চেনটা আপনাদের পড়তে দিছিলাম, আপনারা পড়েন নাই। কোশ্চেন কি বলছে? Sale of these goods will be handled by an agent who sells them 80% of the normal selling price. 80% এ তাহলে আপনার এখন সেলিং প্রাইস, এক্সপেক্টেড সেলিং প্রাইস কত? আমরা কি বলছিলাম সাইডে? স্যার আমরা কি দেখি এক্সপেক্টেড সেলিং প্রাইস। এই দেখেন এস্টিমেটেড সেলিং প্রাইস, তাহলে এস্টিমেটেড সেলিং প্রাইস তার নরমাল সেলিং প্রাইসে নাই। ওটা কি নরমাল ভ্যালুতে আছে? নরমাল ভ্যালুতে আছে? আমি নাই। স্যার আমি কি হ্যাঁ, এখানে একটা মিনিট, স্যার আমি কি এখানে আমার ফিনিশ বলেন। গুডস এর সেলিং প্রাইস ধরবো, না আমার ইনভেন্টরি সেলিং প্রাইসটা ধরবো? বুঝি নাই। আমার কি মানে গুডস যে আমার ফিনিশড হইছে ওইটার সেলিং প্রাইস ধরবো, না আমার এখানে ওই যে র ম্যাটেরিয়ালস এর এখানে আমি ওরে ভাই, র মেটেরিয়াল কেন? আপনি র মেটেরিয়াল হইলেও যেটাই হবে ওটা সেলিং প্রাইস। সেল করতে পারবেন কত? যে কোনো র মেটেরিয়াল হতে পারে, ওয়ার্কিং প্রোগ্রেসও থাকতে পারে, ফিনিশ গুডস হতে পারে। যে কোনো ইনভেন্টরির ক্ষেত্রে ওইটা যদি ওয়াস্টেজ হয় বা ওইটার সেল ভ্যালু কত, ওইটার এক্সপেক্টেড সেলিং প্রাইস, তার থেকে আপনার যদি কস্ট অফ কমপ্লিশন থাকে, যদি মার্কেটিং ডিস্ট্রিবিউশন কস্ট থাকে, সেগুলো বাদ দিয়ে আপনাকে নেট রিয়ালাইজেবল ভ্যালু বের করতে হবে এস্টিমেটেড সেলিং প্রাইস থেকে। ওকে, আসি আমরা আর একটু আগাতে হবে। থ্যাংক ইউ। তাহলে এই 1,80,000 টাকা, এখন এই যে 2,30,000 এর এটার মধ্যে যে পার্থক্য, এটা কোথায় যাবে?
এটা কোথায় যাবে? এটা কোথায় যাবে? স্যার এটা আমার প্রফিট লস অ্যাকাউন্টে যাবে না? ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাঁ, এক্সপেন্স। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এইটা আলাদা হিসেবে কস্ট অফ সেলস এর মধ্যে অ্যাডজাস্ট করা যেতে পারে, তবে অ্যাবনরমাল কেস হলে কস্ট অফ সেলস এর মধ্যে না দিয়ে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে চলে যাবে। এটা কোথায় যাবে? এই যে লস এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে চলে যাবে যদি অ্যাবনরমাল কেস হয়। আর নরমাল কেস হয়, নরমাল কোর্স অফ বিজনেস হয়, তাহলে এটা কস্ট অফ সেলস এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, কস্ট অফ সেলস এর মধ্যে এতটুকু অ্যাডজাস্ট হবে। কবে? অ্যাবনরমাল কেস হলে অবশ্যই এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে চলে যাবে। ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, শেষ, এটার কাজ শেষ। তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখলাম, এই এক্সাম্পলের মধ্যে আমরা এই যে এক্সাম্পলটা দেখলাম এটা কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ নেট রিয়ালাইজেবল ভ্যালু নিয়ে কিন্তু আর কোনো কথা নাই। এখানে কিন্তু মূল কথা ছিল যে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা কত হবে, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত হবে। তাহলে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত হবে এটা যদি জানতে চাই, তাহলে আমার টোটাল ইনভেন্টরি ছিল 1 মিলিয়ন 10 লাখ। আমার টোটাল ইনভেন্টরি ভ্যালু ছিল কত? 1 মিলিয়ন। 1 মিলিয়ন ছিল না? 1 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন থাকলে 1 মিলিয়ন, তার থেকে তো আমার এই 2,10,000 তো 2,10,000 এর ভ্যালু তো আর 2,10,000 নাই। তাহলে এই যে এই 1 মিলিয়ন থেকে মাইনাস যদি করে দেই 2,10,000 প্লাস প্লাস যদি করে দেই 180, তাহলে যেটা হবে ওইটাই হবে আমার এই 9,70,000 টাকা হবে আমার ইনভেন্টরির। 9,70,000, তাই তো, ঠিকই তো আছে। আমার 30,000 টাকা কমে গেছিল না ভ্যালু? 30,000 টাকা ভ্যালু কমে গেছে না? ওকে, গুড গুড। তাহলে এই ইনভেন্টরির ভ্যালু 9,70,000 টাকায় আমাকে দেখাতে হবে। 9,70,000 টাকা আমাকে দেখাতে হবে। ক্লিয়ার? ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত হবে? জি ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে না ঠিক আছে, আমাদের ডিসকাশন ঠিক আছে। আচ্ছা, আপনারা তো দুইজন বললেন, অন্যদের কোনো অবজারভেশন আছে এখানে? এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফ দিস স্লাইড, অফ দিস অ্যাকচুয়ালি আইএস। ঠিক আছে, এই আইএসএ কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কতজন আছি? ইন জেনারেলি হিসাব করতাম আমরা যে প্রোডাকশন করার পর যেটা ফিনিশ গুডস যেটা স্টকে আছে ওটা আমরা ইনভেন্টরি প্রাইস দেখাবো। তো এখন যেটা সেই বুঝলাম দিন স্যার যে ভুলে আমার যান। সেলস এর সাথে অ্যাসোসিয়েটেড হ্যাঁ। যত খরচ আছে ওটা বাদ দিয়ে আমাকে রিয়েলাইজ করতে হবে যে ইনভেন্টরি হ্যাঁ, ভ্যালু। কম্পেয়ার করতে হবে যে আমার ছোট হয়ে যায় কিনা। ছোট হয়ে গেলে তখন আমরা কতজন আছি বলেন তো? স্যার আমরা হচ্ছে স্যার, 9 লাখ। 45 45 কত? 45 45 ও 45, 45 অসুবিধা নেই। গুড। আরে কম নাকি? 45 জন ক্লাস আছে, এত কষ্ট করে 10টা বাজে, এত ভালো। আচ্ছা, এটা গেল। আমরা কি স্লাইডটার সামনে আরেকটু আগাবো? জি স্যার একটু আগামী আগে আমি তো কঠিন এক্সাম্পল আগে করে ফেলছি, এখন আমার ছোট এক্সাম্পল আসতেছে। দেখেন, এখন একটা কথা আছে, ওটাতে একটা ইনভেন্টরি কথা বললাম। কথা হইলো যে যদি আপনার লাইন অফ আইটেম বা ক্যাটেগরি অনুযায়ী থাকে, তাহলে কিন্তু আপনার ওই ইনভেন্টরি ভ্যালু ক্যাটেগরি অনুযায়ী করতে হবে। আপনারা এই এক্সাম্পলটা পড়বেন, এই এক্সাম্পলটা পড়েন। দেখেন এক্সাম্পলটা কি আছে, দুই ধরনের ইনভেন্টরি আছে, ক্যাটেগরি প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। প্রোডাক্ট এ আমার total 6,000 item of product A costing 10 taka per unit and 2,000 item of product B costing 5 taka per 5 pound per unit. The following information is available. Product A 500 are defective and can be sold at 8 each. তাহলে প্রোডাক্ট এর যে 6,000 আইটেম আছে, 6,000 ইউনিটস আছে, তার মধ্যে 500 যে ছিল 8 টাকা করে, এখন কি টোটাল 6,000 আইটেম কি 10 টাকা দিয়েই রাখবেন নাকি 500 ভ্যালু আলাদা হবে? কোশ্চেন 1। স্যার এখানে 500 এর ভ্যালু তো রাখবো 8 500টা হবে 8 টাকা করে, আর 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 বাকি 6,000 এর ভ্যালু
10 টাকা 5,500 এর ভ্যালু 10 টাকা করে হবে, এই তো? জি স্যার। ওকে, গুড, ঠিক আছে, ফাইন, বুঝতে পেরেছি। এবার প্রোডাক্ট বি এর ক্ষেত্রে দেখেন, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে কস্টিং কত? 5 টাকা। ঠিক আছে 5 টাকা। ওকে, দেখেন সেলিং প্রাইস কত? টু বি সোল্ড 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা। আর সেলিং এক্সপেন্স কত? আর হ্যাঁ, সেলিং 1.5 এক্সপেন্স কত? 1.5 1.5। তাহলে আমার নেট রিয়ালাইজেবল ভ্যালু কত? নেট রিয়েলাইজেবল ভ্যালু 3 টাকা। 3 টাকা। তাহলে এই 100 এর ভ্যালু হবে কত করে? 300 টাকা। 300 টাকা। 300 টাকা। 100 এর ভ্যালু হবে 3 টাকা। আর বাকি 1900 এর ভ্যালু হবে কত করে? 5 টাকা করে। এইভাবেই আপনার নেট রিয়ালাইজেবল ভ্যালু, এই যে আমার ইনভেন্টরি ভ্যালু এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে পজিশনে, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে এভাবেই রিকগনাইজ করতে হবে। আর অটোমেটিক্যালি কস্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা। ওকে, স্যার এই এইটা কস্ট অফ গুডস কাইন্ডলি সোল্ড আমি সাথে বুঝতে অ্যাডজাস্ট হবে। পারিনি। কাইন্ডলি কি আরেকবার একটু বলা যাবে স্যার? বুঝেন নাই? এইটা বুঝেন, না স্যার। এইটা বুঝেন আগে দেখেন। সেলিং প্রাইস মাইনাস কস্ট টু কমপ্লিট অন মার্কেট সেল। তাহলে এই 100 আমার এই 2000 ইনভেন্টরি ছিল, এই 2000 ইনভেন্টরি ছিল, এই যে 2000 ইনভেন্টরি ছিল, তার আইটেমের মানে টোটাল বি আইটেমের যদি টোটাল 2000 আইটেম থাকে, তাহলে তার মধ্যে 100 ছিল যার ভ্যালু সেল হবে। নরমাল কস্টিং হলো 5 টাকা, কিন্তু এটা এই 100 ইনভেন্টরি সেল হবে হলো, আর অন্যগুলো সব ঠিক আছে 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা যদি হয়, এরপরে হলো 1 টাকা 50 পয়সা হচ্ছে আমার কি সেলিং কস্ট। তাহলে আমি এইখানে এনআরভি হলো 3 টাকা, অর্থাৎ এই 100 ইনভেন্টরি ভ্যালু হবে 3 টাকা করে আপনার ক্লোজিং ডেটে। বাকি 2000 থেকে 100 বাদ দিলে 1900 এর ভ্যালু 5 টাকা করেই থাকবে। ঠিক আছে, এটাই নিয়ম আইএস 2 বলতে। ওকে, আচ্ছা আমরা এক্সাম্পলে যাব। 100 করা হয়ে গেছে না? স্যার এখানে তো জি, জি। 100 ইনভেন্টরি সেল করা হয়ে গেছে, তাই না? সেল হয় নাই ভাই, বি- টু বি সোল্ড। ওকে ওকে। টু বি। হ্যাঁ, ঠিক আছে, আসেন এবার আসেন। আমরা কিন্তু স্লাইডের শেষ দিকে আসছি, বাট আমার অ্যাকাউন্টিং কিন্তু আমি শেষ দিকে যাই নাই। ওকে, আমরা কিন্তু কিছু ম্যাথ প্র্যাকটিস করব আমরা। দেখেন, আমরা একটা জায়গা আপনাদেরকে বড় ক্যালকুলেশন দেখাই নাই। ইনভেন্টরি কস্টিং ফর্মুলা হলো ফিফো অর ওয়েটেড এভারেজ। এর দুটো এক্সাম্পল দেখানো, একটা এক্সাম্পল অন্তত দেখানো উচিত ছিল। টাইম কনস্ট্যান্টের কারণে বেশি সময় নেওয়া যাবে না, আমি এটা দেখালাম না। যদি অন্য কোনো সময় সুযোগ হয় দেখাবো যে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট অর ওয়েটেড এভারেজ কস্ট কোনোভাবেই লিফো আনা যাবে না। আর আপনি যে পলিসি ফলো করবেন সেটা ফিফো অর ওয়েটেড এভারেজ কস্ট, সেটাই আপনাকে কি করতে হবে, আপনাকে নোটসে সেটা ডিসক্লোজ করতে হবে। কস্ট কম্পোনেন্ট গুলো ডিসক্লোজ করতে হবে। ভ্যালু অফ লোয়ার অফ কস্ট এন্ড নেট রিয়ালাইজেবল ভ্যালু যেটা ছোট সেটাকেই বলতে হবে। আর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য ইনভেন্টরি কত হলো সেটা বিএস এ আসবে। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অর বিএস যেটাই বলেন, ব্যালেন্স শিট যেটা বলেন। যদি আইএস বলছে এসওপি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। অ্যানালাইজ ইনভেন্টরিজ বাই ক্লাসিফিকেশন, র ম্যাটেরিয়াল, ফিনিশ গুডস এগুলো আলাদা আলাদা করে, বা ওয়ার্কিং প্রোগ্রেস। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কস্ট অফ গুডস সোল্ড কত যাবে, যদি ইনভেন্টরি রিটেন ডাউন হয় সেটা ইনক্লুডেড ইন আদার অপারেটিং এক্সপেন্সেস, সেটা আদার অপারেটিং এক্সপেন্সেস যাবে। এইভাবে আপনারা টোটালটা ডিসক্লোজারে যাবে, এগুলো ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, এখন আমার কোশ্চেনের আগে আমি যাব আমার কিছু এক্সাম্পল আপনাদের জন্য নিয়েছি। এই এক্সাম্পলে প্রথমেই 1 নম্বর, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেন আপনাদের জন্যই আনছি, অনেকগুলো কোশ্চেন আছে। ওকে, দেখেন প্র্যাকটিস করতে পারবেন ভালোই। আচ্ছা আসেন, একটা এক্সাম্পল ধরবো আর একটা করে শেষ করব। ওকে, আপনারাই বলবেন, আমি আপনাদের সাথে আছি। দেখেন, যদি প্রথম কোশ্চেনটা বলি, identify whether each of the following statement relating to the accounting treatment of inventory and work in progress in the financial statement is true or false. আমি চাচ্ছি কি true or false. ওকে, true and false, আমি কি চাচ্ছি true and false. ওকে, true and false হইলে
প্রথম কোশ্চেনটার উত্তর কি? ইনভেন্টরি শুড বি ভ্যালুড এট লোয়ার অফ কস্ট, নেট্রালাইজেবল ভ্যালু এন্ড রিপ্লেসমেন্ট কস্ট। এই বাক্যটা কি সত্য? এই সেন্টেন্সটা কি ঠিক আছে? না। সত্য? না স্যার, যে রিপ্লেসমেন্ট কস্ট কেন সত্য না? ব্যাখ্যা করেন। স্যার রিপ্লেসমেন্ট কস্ট রিপ্লেসমেন্ট কস্ট হবে না, কস্ট ওকে, হবে অনলি। তাহলে এটা ফলস। এফ ফলস মানে এফ। ওকে, পরেরটা দেখেন। ভ্যালু when valuing work in progress and material cost, labor cost, variable and fixed production overhead must be included. কথা কি সত্য না? আমরা কি স্লাইডে যাব? সত্য। না না তাহলে আচ্ছা দাঁড়ান, আমরা তাহলে স্লাইড থেকে একটু ঘুরে আসি। ফিক্সড ঘুরে আসবো, ব্যাকে যাব? ব্যাকে যাব? এই যে এগুলো ছিল না আমার, এই ওয়ার্ক ইন প্রোগ্রেস, র মেটেরিয়াল, কনজিউমেবলস, এখানে কস্টের মধ্যে এগুলো যাবে, কথা বলা ছিল না? ওকে, তাহলে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। তাহলে এটা ট্রু, এটাকে আমরা টি দিয়ে মিন করলাম, ট্রু। পরেরটা বলছে কি ভাই, ইনভেন্টরি আইটেমস ক্যান বি ভ্যালুড ইউজিং ইদার ফার্স্ট ইন ফার্স্ট আউট এন্ড ওয়েটেড এভারেজ। এই কথাটাও কিন্তু ট্রু। আচ্ছা, ফাইনালি an entity's financial statement must disclose the accounting policies used in measuring inventory. হ্যাঁ, আমাদের কথায় কি ছিল? আমরা স্লাইডে নিয়ে আসছিলাম কি, লাস্ট স্লাইডের আগের স্লাইড নিয়ে আসছিলাম কি বলেন তো, যে আমাদের ডিসক্লোজার দিতে হবে, তাই না? ওকে, এটা আমরা ট্রু পেয়ে গেলাম। তাহলে আনসার কিন্তু হয়ে গেছে। এইভাবে যদি আমরা লেখাপড়া করি, আমাদের কি আর ভুল হওয়ার চান্স আছে? বলেন, হবে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আসেন, এইটা তো সলভ করেছি নাকি? পরেরটা সলভ করেছি না? এইবার আমরা 3 নাম্বার লাইন আইটেম ধরে বলছিলাম, এই ক্যালকুলেশনটা তো আপনারা করবেন। দেখেন আমার কস্ট কত, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে এই যে দেখেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস প্রোডাকশন ওভারহেড। তাহলে এই দুইটা মিলাই আমার কস্ট হবে না? বলেন, এই দুটো মিলায় কি কষ্ট হবে নাকি? এই দুটো মিলায় কি কষ্ট হবে না? আচ্ছা, দেখেন আমার সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস যে 480, এক্সপেক্টেড এই যে 5800। ওকে, ফাইন। এটা কি করা আছে নাকি? না, করা নাই। ঠিক আছে, আমরা যদি এইখানেই না বসাই দিতাম কন্ট্রোল ভি। আচ্ছা ফাইন, আমরা উপরেটুকু আনলেও তো ভালো হতো। আচ্ছা, এই আমার টোটাল টেবিলটা নিয়ে গেলেই তো হয়, এত গ্যাঞ্জাম করার দরকার কি? আচ্ছা আচ্ছা ফাইন, যদি এরকমই হয়, এরকমই হয় তো ওহো, অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা যাক, যাই কিছু হোক, আমরা আগে টোটাল কস্টটা বের করি। দেখেন আমার কস্ট হবে কত, তাহলে একটা ইয়ে দিই। দেখেন টোটাল কস্ট কত? টোটাল কস্ট হবে এটা প্লাস এটা নাকি? হ্যাঁ, কস্ট কি এটা না? জি স্যার, জি স্যার। কস্ট, জি স্যার। কস্ট বের করে ফেললাম আইটেম অনুযায়ী, কিন্তু আইটেম অনুযায়ী ভালো হবে কিন্তু ভাই, আইটেম অনুযায়ী। আরে এটা কি, এটা ভ্যালু কম দেখাচ্ছে কেন? আচ্ছা দেখে আসি কোথায় আছে, ওখানে কি আছে। এখানে 808 টাকা 50 পয়সা। স্যার যে অ্যাকাউন্টিং এটা আছে, এই কারণে 850। ও 850 মানে কমা হয়ে গেছে। 850 এর কমা হবে না, এই জন্য নেই নাই। আচ্ছা ঠিক আছে, এই টোটাল কলাম দিয়ে কিন্তু বিচার করা যাবে না, বিয়ার ইন মাইন্ড। আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, কোনোভাবেই এই টোটাল কলাম দিয়ে এটা বিচার করবেন না। কেন করবেন না? টোটাল কলাম দিয়ে যদি বিচার করেন, তাহলে কিন্তু আপনার ভ্যালু সঠিকভাবে আপনি মেজার করতে পারবেন না। তাহলে কস্ট কত? টোটাল কস্ট, কস্ট কত? দেখেন কস্ট হচ্ছে এটা। এনআরবি কত? এনআরবি কে আমরা বের করতে পারবো? বলেন, নেট রিয়েলাইজেবল ভ্যালু কত আমার? এনআরবি, এনআরবি, এর সাথে যে ডিস্ট্রিবিউশনটা হ্যাঁ এনআরবি। ওকে, এনআরবি যদি হয়, তাইলে এই যে এনআরবি বের করে ফেললাম, সেলিং প্রাইস থেকে এইটা মাইনাস করে দিলাম, তাহলে এনআরবি আমার আসলো। এখন আপনারা ডিসিশন দেবেন আমার কোন এ বি সি তিনটা ক্যাটাগরি ইনভেন্টরি আছে,
কোনটা কোন ভ্যালুতে মেজারমেন্ট হবে? স্যার এটা হবে আমার হচ্ছে কস্টটা, টোটাল কস্টটা এ, আর হ্যাঁ বি হচ্ছে স্যার এ হবে আমার টোটাল কস্ট যেটা লোয়ার আছে, আর সবাই 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 বলেন। বি হবে স্যার আমার হচ্ছে এনআরবি, আর হ্যাঁ এটা হচ্ছে আমার স্যার টোটাল আমার কস্ট। হচ্ছে তার মানে হলো কম্পারিজন করতেছি, এটা কস্ট, কম্পারিজন বিটা করতেছি। এনার্জি, সিটা কস্ট। টোটাল কস্ট। আচ্ছা এটা total কম্পারিজন cost। করতেছি এই কলাম আর হলো এই কলাম, নাকি জি এই স্যার। দুটো কলাম জি, স্যার। কম্পারিজন করতেছি না? বলেন তো। জি জি স্যার। স্যার। ওকে, জি স্যার। তাহলে এটা ঠিক আছে, এটা কস্টেই হবে, এটা ওকে। এটা কস্টে হবে, রেড মার্ক দিলাম। যেটা হবে যে ভ্যালুতে সেটা রেড মার্ক দিব। হ্যাঁ আচ্ছা রেড। জি স্যার। এবার তারপরে হলো, আচ্ছা এটা সবুজ মার্ক দিলে বেটার হয় নাহলে, আচ্ছা গ্রিন মার্ক দেই, গ্রিন মার্ক, গ্রিন দিলে বেটার। ওকে আন্ডারস্ট্যান্ডেবল। তারপর এইটা রেড মার্ক, এটা হবে না, এটা হবে না, রেড। ওকে পরেরটাই যাই, এইটা হবে, এটা গ্রিন মার্ক। ওকে গ্রিন মার্ক। ওকে এটা রেড, এটা হবে না, তার মানে হলো এটা কমে যাবে, তাহলে কি ভ্যালু কমে যাবে। পরেরটা কি 2370, এইটাই হবে, তাই না? তাহলে তাহলে দেখেন আমরা কি বুঝতে পেরেছি? এই নিয়ে কি আর কোনো কনফিউশন হবে কোনোদিন? তাহলে আইটেম না, অনুযায়ী এখন আপনার এসএপি তে বলেন, টালিতে বলেন, ইআরপি তে যা আছে আপনি তার উপর খালি আইটেম অনুযায়ী অ্যাপ্লাই করে দিবেন, অর্থাৎ যেটুকু যার জন্য অ্যাপ্লিকেবল সেটা অ্যাপ্লাই করে দিবেন, সিস্টেম আপনাকে বলে দিবে, নাকি বলে দিবে না? আর না হলে এক্সেলে করে জি নেবেন। স্যার। কিন্তু কোনোভাবেই এই কলাম অ্যাপ্লিকেবল না। টোটাল চিন্তা করলে কিন্তু ভ্যালু, টোটাল চিন্তা করলে কিন্তু কোনোভাবেই, এইটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আমার ইনভেন্টরি ভ্যালু ডিস্টর্টেড হয়ে যাবে। আচ্ছা আসেন। স্যার ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি স্যার অনুযায়ী সরি স্যার মানে একটু এটাকে মিস করছি স্যার। কনসিডারেশনে নিতে হবে। জি আমরা এই এক্সাম্পলটা দেখে ফেলছি, 4 নাম্বার এক্সাম্পলটা দেখে ফেলছি। 5 নাম্বার এক্সাম্পলটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং 6 নাম্বার এক্সাম্পল, ওই 6 নাম্বার এক্সাম্পল করা হয়ে গেছে, একটা এক্সাম্পল ধরে দিয়েছিলাম ওইটার মতোই হবে। এটা ম্যাথ করা আছে, আমি প্রয়োজনে শীট আপনাদের শেয়ার করে দিব। এখন দেখেন এই এক্সাম্পলটা আমাকে বলেন, এটা হলো কস্টিং এর জন্য, মানে আগে নেট রিলাইজেবল করে এখন কস্ট কিভাবে নির্ধারণ করবেন সেটা নির্ধারণ করার জন্য, মানে কোন কস্টের মধ্যে কি যাবে, ঠিক আছে, পার ইউনিট কস্ট কত হবে। এটা এটা হলো আমরা কি এই পর্যন্ত যেটুকু করলাম, এই যে এটা কিন্তু আপনাদের আগেই করা হয়েছে, এই পর্যন্ত আমরা যেটুকু করলাম সেটা কি আমাদের কাছে মানে আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে? জি স্যার। আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে, ফাইন ফাইন ফাইন। বাই দ্য বাই আমি একটু কথা বলি, আমি কিন্তু যেটা হলো যে এখানে তো আপনাদের সাথে ফ্রি কাজ করব, কিন্তু আমি কিন্তু ওই যেটা হলো যে যদি এরকম হয় যে কোনো প্রতিষ্ঠান কোন প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং কন্ডাক্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমি অর্গানাইজেশনে গিয়ে সার্ভিস দিয়ে থাকি সাধারণত। হ্যাঁ এটা হলো ছোট্ট একটা মার্কেটিং করলাম নিজের, মানে টোটাল আইএফআরএস এর উপরে আমি মানে কর্পোরেট ট্রেনিং করাই থাকি, সাধারণত করে থাকি আর কি। যদি এই ধরনের কোনো সুযোগ তৈরি হয় আপনারা আমাকে বলবেন, ওকে, যদি দরকার হয়, না হলে নাই, কোনো অসুবিধা নাই। অবশ্যই কর্পোরেট স্যার। ট্রেনিং গুলো সাধারণত করাই থাকি আমি, সেটা হলো গ্রুপ অফ ধরেন অ্যাকাউন্টস এর লোকজন থাকবে বা অন্য ডিপার্টমেন্টের লোকজনও থাকতে পারে, বা রিলেভেন্ট ইস্যুতে সেই ক্ষেত্রে আমরা কাজ করে থাকি আর কি। ওকে এটা না বিষয়, ওইটা না, কথা হলো যে আসেন আমরা আসল জায়গায় চলে আসি। এবিসি ইজ আ প্রোডিউসার অফ কুকিজ তৈরি করে, বিস্কিট। এবার আসেন মান্থলি প্রোডাকশন ইনফরমেশন, দেখেন ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি কত 1200, নরমাল প্রোডাকশন ক্যাপাসিটি কত 1000, 1000 cost of flour, sugar, eggs and chocolate per unit 10 টাকা, cost of oil and other general material এটা হলো মান্থলি 1200 টাকা পার মান্থ। তারপরে হলো স্যালারি অফ 3 ওয়ার্কার্স বেকিং কত 1500 টাকা পার মান্থ, স্যালারি অফ প্রোডাকশন ম্যানেজার 1000 টাকা পার মান্থ, স্যালারি অফ জেনারেল ম্যানেজার 1500 টাকা পার মান্থ, ইলেকট্রিসিটি ইন মেকিং হল, বেকিং হল মানে যেখানে যে বানানো হয় আর কি ফ্যাক্টরি,
100 টাকা পার মান্থ। প্যাকিং কস্ট 2 টাকা পার ইউনিট। প্যাকিং কস্টটা কিন্তু ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। স্টোরেজ কস্ট অফ ফিনিশড গুডস, গুডস তৈরি হয়ে গেছে এরপর স্টোরেজ করবেন, তার দাম 150 টাকা। মার্কেটিং এন্ড রিলেটেড কস্ট হলো 200 টাকা। আপনাদেরকে বলতে হবে কোন কোন কস্ট এটার মধ্যে আসবে, ইনভেন্টরি কস্টিং এর মধ্যে আসবে। অ্যাজ পার দিস স্লাইড দেখাই, ব্যাকে যাই। এই স্লাইড অনুসারে মনে করেন কোন কোন কস্ট যাবে, ঠিক আছে? এই স্লাইড আমরা দেখে আসছি। এখন আমাকে বলেন একটা একটা করে ধরবেন যে এই যে আটা, ময়দা, চিনি, ডিম কিনলেন, এগুলো কি যাবে 10 টাকা পার ইউনিট? যাবে। ওকে। কস্ট অফ অয়েল এন্ড জেনারেল ম্যাটেরিয়াল, ওই যে আদার অয়েল, আদার জেনারেল ম্যাটেরিয়াল লাগবে না? লাগবে। লাগবে। তাহলে 1200 পার ইউনিট। ওকে, আমাদের রিকোয়ারমেন্টটা কি দেখেন তো, পার ইউনিট কস্ট, পার ইউনিট কস্ট বের করতে হবে। ওকে, তাহলে 1200 যদি পার মান্থ লাগে, এখন আমাকে বলেন আমরা কি ইউনিট 1200 ধরবো নাকি 1000 ধরবো? মেশিনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 1200, কিন্তু নরমালি সে প্রোডাকশন কত করতে পারে? 1000। নরমালটা ধরবো, এক মাসে নরমাল ধরবো। 1000, তাহলে নরমাল ক্যাপাসিটি। ওকে, নরমাল, তাহলে 1200 কে নরমাল 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 3 জন ওয়েজেস ওয়ার্কার কাজ করে ডিরেক্ট প্রোডাকশনের সাথে 1500 টাকা, তাহলে কি 3 জনকে এই 1500 টাকা আসবে না? আসবে। স্যালারি অফ প্রোডাকশন ম্যানেজার মানে ইন্সপেক্টর, ইন্সপেকশন করে যে, তারটা আসবে না? আসবে। স্যালারি অফ জেনারেল ম্যানেজার, তারটা কি আসবে? আসবে না। আসবে না। ইলেকট্রিসিটি ইন বেকিং হল, আসবে। আসবে। আসবে স্যার। প্যাকিং কস্ট, আসবে। প্যাকিং আসবে। কস্ট, আসবে। এই যে গুডস তৈরি হয়ে গেছে, তারপর স্টোরেজ লাগবে। স্যার স্টুডেন্ট আসবে না স্যার। সেলিং ডিস্ট্রিবিউশন মার্কেটিং আসবে না। মার্কেটিং আসবে ওগুলো না। কিন্তু এই যে স্টোরেজ কস্ট আসবে না। তাহলে আমরা টুক করে আমাদের অ্যাসাইনমেন্টটা দেখে ফেলি, দেখেন তো মিলে কিনা। এই যে এক্সেলে করা আছে, এটা করে রাখছিলাম আগেই, দেখেন তো আপনাদের থিওরির সাথে মিলে কিনা, দেখেন তো ভাই, দেখতে পাচ্ছেন সবাই? 10 টাকা, এই যে এইটা হয়ে গেল, এইটা আসছে, এইটা হয়ে গেল, এইটা স্যালারি অফ প্রোডাকশন ম্যানেজার, এই যে 100 টাকা ইলেকট্রিসিটি, 1000, 2 টাকা প্যাকিং কস্ট আসছে, 15 টাকা 80 পয়সা। আমি তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। এখন যদি বড় বড় এক্সাম্পল হয়, কোটি কোটি আইটেম হয়, কোটি কোটি প্রোডাকশন হয়, এই ফর্মুলায় ফেলতে কি কোনো অসুবিধা আছে? না স্যার। নাই, কোনো অসুবিধা নাই তোরে ভাই, না স্যার। বসায়া দেন, খালি বসায়া দেন, হয়ে যাবে না ফর্মুলা বসায় দিলে? এক্সেলটাকে আমরা পাবো স্যার? জি জি, বলছি স্যার এই এক্সেলটাকে আমরা এটাকে পাবো, আমরা মানে পেতে পারি? আরে পাবেন পাবেন, আপনাদের জন্যই তো সব। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নেই। এবার আসেন পরের এক্সাম্পল। এখন কি পরের এক্সাম্পল দেখেন, এটা একদম সিম্পল, এটা আমি করাবো না। ওই যে কস্ট অফ র মেটেরিয়াল 1 টাকা, ডিরেক্ট লেবার 1 টাকা 50 পয়সা। কিন্তু কথা হচ্ছে এই জায়গাটা একটা ফ্যাক্ট আছে যে আপনার প্রোডাকশন ওভারহেড ওয়ার ইনকার্ড 8000 কি ডিউরিং দ্য মান্থ 60,000 খরচ হয়েছে, কিন্তু 8000 ইউনিটস আর প্রোডিউস ডিউরিং দ্য ইয়ার হুইচ ইজ লোয়ার দেন দ্য নর্মাল ক্যাপাসিটি। এখন বলেন এই 10,000 দিয়ে 6,000 এ ভাগ করবেন নাকি 1,000 8,000 দিয়ে ভাগ করবেন? প্রথম প্রশ্ন আমার এটা। ভাই যেহেতু অ্যাকচুয়াল প্রোডাকশন পাইছি, আমরা অ্যাকচুয়াল দিয়ে হিসাব করব। ভুল। আচ্ছা আসেন তারপর বলতেছি। দিস ওয়াজ এ রেজাল্ট অফ সাম মেশিনারি ডিফল্ট। মেশিনারি ফল্টের কারণে নরমাল ক্যাপাসিটি দিয়ে আপনি ভাগ করবেন। আচ্ছা 2000 ইউনিট স্ক্র্যাপড হয়ে গেছে, ঠিক আছে, ওই যে 8,000 10,000, তাহলে এখন বলছে 700 ইউনিট এখন ক্লোজিং ইনভেন্টরি আছে, তার ভ্যালু হবে কত? সিম্পল, আপনাকে এই অ্যালোকেশন কস্ট, প্রোডাকশন ওভারহেড অ্যালোকেশন কস্ট 10,000 ইউনিট দিয়ে ভাগ করতে হবে, পার ইউনিট যা আসবে, না হলে অ্যাসেটের ইনভেন্টরি ভ্যালু ওভার ভ্যালুড হয়ে যাবে। কথা এটাই, অর্থাৎ 1 টাকা র মেটেরিয়াল
50 পয়সা লেবার, 7 টাকা 50 পয়সা করে 700 ইউনিটকে গুণ করলে আমাদের এই যে সিম্পল, এই যে ক্যালকুলেশন এটা করে দিয়েছি এখানে। ঠিক আছে, এই 5250 হবে। আমি কথা আর বাড়াবো না, শেষের কোশ্চেনটা আগের সাথে উত্তর মিলে যায়। ওই যে কুকিজের আরেকটা উদাহরণ এক্সাম্পল ছিল, এটা আগের উদাহরণের সাথে ওই যে নেট রিয়েলাইজেবল ভ্যালু এবং কস্ট হুইচএভার ইজ লোয়ার, এই হইছে আমার সিচুয়েশন। এখন আমি আপনাদের কোশ্চেন আনসার সেশনে যাব। আপনাদের কোশ্চেন থাকলে এখনো করতে পারেন, ভবিষ্যতে যদি কোনো কোশ্চেন হয় তাও করতে পারেন। আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি আপনাদের জন্য, ভবিষ্যতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে এই নাম্বারে পাবেন 01923215949। আমরা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, ঠিক আছে, আমরা ডিফারেন্ট ইস্যু নিয়ে কাজ করি। যদি প্রয়োজন হয় কখনো এই নাম্বারটা ফোন দিবেন। আচ্ছা, এখন আমরা কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, রকিবুল ভাই কি ছিলেন? রকিবুল ভাই আছেন? রকিবুল ভাই কি আছেন নাকি নাই? রকিবুল হাসান নাই। আচ্ছা ঠিক আছে, আমরা কে কে আছি ক্লাস শেষ পর্যায়ে? আমরা শেষের পর্যায়ে অলমোস্ট। তাহলে এবার বলেন আপনাদের কি কোনো কোশ্চেন আছে কিনা? এই ফোরকান আহমেদ ভাই, স্যার আমার আরেকটা জিনিস বোঝার ছিল, সেটা হচ্ছে আদার্স কস্ট আগে যেটা পরিচয় সেটা দিন, পরিচয় দিন, পরিচয় দিন, পরিচয় দিন। হোসেন, শামীমা হোসেন স্যার। শামীমা হোসেন কোথায় আছেন, কি করছেন? আমি ঢাকায় আছি, আমি সিএ পড়তেছি, এখন হচ্ছে আপনার সিএ লেভেলেই আছি। সিএলে আছেন? জি আচ্ছা জি। আর আচ্ছা, কোন ফর্মে? হচ্ছে কাজী জহির খান এন্ড কোঙে আছি। কাজী জহির খান কোথায় যেন, এই বাংলা মোটর এইদিকে না ওই ইয়েতে? কোথায় আপনাদের মোটর। অফিস কোথায়? বাংলা হ্যাঁ, মোটর স্যার, বাংলা মোটর। রাইট, আচ্ছা হ্যাঁ বাংলা মোটর, ওকে। তাহলে বলেন কোশ্চেন। স্যার আমার যে আদার্স কস্ট যেটা আছে সেটাকে একটু বুঝতে হবে স্যার, ওইখানে একটু আমার ল্যাকিংস হয়ে গেছে, আমি এটা একটু বুঝতে চাচ্ছি। আদার কস্ট, জি স্যার। ওকে বলেন। স্যার এই যে এই প্যারাটাই আমাকে একটু বুঝতে সমস্যা হচ্ছে, আপনি একটু কাইন্ডলি আমাকে আরেকবার এক্সপ্লেইন করলে আমার জন্য ভালো হতো। আচ্ছা, টু ব্রিং দ্য ইনভেন্টরি টু ইটস প্রেজেন্ট লোকেশন এন্ড কন্ডিশন। IS2 বলছে কি যে একটা অ্যাসেটকে মানে ইনভেন্টরিকে কোয়ালিফাই করতে গিয়ে তা সেটার যদি একদম ফাইনালে করতে গিয়ে যা যা খরচ হবে নিয়ে আসতে, একদম ফাইনাল করতে গিয়ে, সেটা হলো প্রথম লাইনের উত্তর। দ্বিতীয় কথা হলো দ্য কস্ট অফ ডিজাইনিং প্রোডাক্ট ফর স্পেসিফিক কাস্টমার। স্পেসিফিক কাস্টমার হলে অনেক সময় কাস্টমাইজ প্রোডাক্ট দেয়, যে আমাকে এইভাবে বানায় দেন, আমাকে একটু এই সাইজটা করে দেন। আমরা যখন কেক কিনতে যাই, তা কেক কিনতে গিয়ে কি করি, আমাকে 1.5 পাউন্ড করে দেন, আমাকে এই কালারটা দেন, আমাকে এই স্টাইলে করে দেন, তখন কিন্তু প্রাইসিংটা ভ্যারি করে না? মনে করেন একটা কেক দিয়েই বললাম, এখন যদি আপনার ডিজাইনটা, ধরেন আমি একটা ফার্নিচার কিনতে গেলাম, তো ফার্নিচার কিনতে গিয়ে আমি বললাম আমার ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দেন, যদি স্পেসিফিক প্রোডাক্ট হয় তাহলে স্পেসিফিক প্রোডাক্টের যে কস্ট সেটাও এখানে ওই স্পেসিফিক কস্টের সাথে যাবে। নাম্বার 3, ইন্টারেস্ট ফর ইনভেন্টরি রিকোয়ারিং আ সাবস্টেনশিয়াল পিরিয়ড অফ টাইম টু ব্রিং ইট টু আ সেলেবল কন্ডিশন। অর্থাৎ প্রোডাকশন মানে প্রোডাক্টটাকে সেল করতে, মানে সেলেবল করতে আপনার যদি কোনো ইন্টারেস্ট কস্ট হয়। আমি বলছিলাম যে ক্লাসে শুরুতে ছিলেন যে আমরা ওই ইয়ের শিপ বিল্ডিং এর কথা বলছিলাম। শিপ বিল্ডিং মানে একটা শিপ তৈরি করতে প্রায় 1.5 থেকে 1.5 বছর, মানে 6 মাস তো ছোট শিপ বানাইতে গেলেও 9 মাস 1 বছর লেগে যায়, আর একটু বড় শিপ বানাইতে গেলে 1.5-2 বছর লেগে যায়। তাহলে 1.5-2 বছরে করতে গিয়ে এইখান থেকে এখানে যদি তার ফাইন্যান্সিং করতে হয়, যে মানে তার লোহা লক্কর, তার ওই যে শিট, তারপরে হলো আরো কস্ট ইনকার্ড করে, এগুলো আনতে গিয়ে যদি তার ফাইন্যান্সিং ব্যাংক থেকে লোন নিয়ে কাজ করতে হয়, ওয়ার্কিং ক্যাপিটাল কাজে লাগাইতে হয়, অথবা লোন নিয়ে কাজ করতে হয়, তার উপরে যদি ইন্টারেস্ট কস্ট হয় তাহলে ওই ইন্টারেস্ট কস্টটাও আপনার ইনভেন্টরির মধ্যে চলে আসবে। ওকে, আচ্ছা। জি স্যার, থ্যাংক আর ইউ কেউ? স্যার। হ্যাঁ শামিমা, আমি কিন্তু একনাবিন থেকে সিসি করেছি বড় বাইশে এসে। হ্যাঁ, আমার মাত্র 2টা বাকি আছে, কর্পোরেট রিপোর্টিং আর কেস বাকি আছে, এবার ফেল করেছি 2টাই।
ইনশাল্লাহ পাশ করে যাবেন আর আমাদের করবেন। আমরা মাত্র স্টার্ট করেছি। ইনশাল্লাহ হবে হবে হবে। আচ্ছা আমি আপনাদের খুব ক্লোজ থাকি, আমি নিউজ কার্টনে থাকি দিলু রোডে, এই আপনার এই উত্তর কি পূর্ব দিকে তাকালেই। আচ্ছা আসেন এবার এবার আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আর কারো কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন নাই এবার স্যার। আপনাদের ফিডব্যাক নিচ্ছি, ক্লাস কেমন হয়েছে বলেন? স্যার ওভারঅল অসাধারণ স্যার, খুবই ভালো। ছোট্ট একটা সময় নিয়েছি, অল্প সময় নিয়ে কাজ করেছি। হয়তোবা ফিজিক্যাল ক্লাস হইলে আপনারা একটু ভিন্নভাবে আমাকে দেখতেন, আমার মুভমেন্ট, কথা, কাজ। এখন তো ধরেন আসলে অনলাইনে তো সবকিছু সম্ভব হয় না, বুঝছেন? অনলাইনে সবকিছু সম্ভব হয় না। তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ওই গ্রুপে। আর হলো আমি চাই আপনাদের সাথে দীর্ঘদিন বেঁচে থাকতে, আপনাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ। জি স্যার, অবশ্যই স্যার। স্যার স্লাইডটা একটু শেয়ার করে দিন কিন্তু স্যার, আমরাও স্লাইডটা আপনার সঙ্গে থাকতে চাই। জি ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর রকিবুল ভাই কি আছেন? মুরাদ ভাই কি আছেন? আর কেউ কি আছেন আমার পরিচিত? কেউ নাই? আচ্ছা হোয়াটএভার, ভালো থাকবেন। নেক্সট ক্লাস আমরা জানিয়ে দেব। আমি আসলে কর্পোরেট ট্রেনার, তো স্টুডেন্টদের নিয়ে কাজ করছি, এই কারণে স্টুডেন্টদের নিয়ে আমার ভালো লাগে আর কি থাকতে। এই মশিউর ভাই, মশিউর ভাই, মশিউর ভাই, মশিউর ভাই ছিলেন মনে হয়। আচ্ছা যাই হোক, তাহলে কি শেষ করব? স্যার একটা কোশ্চেন ছিল, লাস্ট ছোট্ট একটা কোশ্চেন। বলেন বলেন বলেন। সেটা হচ্ছে জি, আমি শুনতে পাচ্ছি ভাই, আমি শুনতে স্যার পাচ্ছি। এই স্লাইড গুলো কি, স্যার এই স্লাইড গুলো কি স্যার আমরা মানে এই গ্রুপেই পেয়ে যাব নাকি মেইলে, মানে আপনি যেটা পরে ক্লাস নিলেন আর কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা গ্রুপও দিয়ে দিতে পারি, আবার মেইলেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। সরি ভাইয়া, আর আমি আর আসলে কেউ? রেসপন্স করতে পারিনি। আমি মশিউর রহমান বলছিলাম। আপনার হ্যাঁ। ক্লাসটা অনেক ভালো লেগেছে, বিকজ অনেক ক্যালকুলেটিভ, পাশাপাশি হচ্ছে যেহেতু এক্সেলে সবকিছু ফাংশনাল জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ, অনেক ভালো লেগেছে, ইন্টারেস্টিং। ওকে, এই এই কি নজরানা শবনম, কোথায় আছেন, কি করছেন? জি ভাই, আমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে একটা এনজিওতে জব করছি, এনজিওতে না? বাদাবন গুড, সংঘ। জি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা কি শেষ করতে পারি নাকি? শেষ করব? জি, কোনো কোশ্চেন যেহেতু আচ্ছা। নেই। আর আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলে আমার কি যেন, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, আমার একটা একাডেমি আছে, হ্যাঁ, এপিএল একাডেমি। আপনারা মনে হয় শুরুতে স্লাইডের শুরুতেই দেখিয়েছিলাম, যে যদিও স্লাইডটা কাস্টমাইজ করা হয় না, গতকালকে প্রায় 60 জন মেম্বার ছিল আইসিএমএব এর, হ্যাঁ 60 জন মেম্বার দেখে নিয়ে কাজ করেছি গতকালকে, ট্রেনিং করেছি 4 ঘন্টা। আমার এপিএল একাডেমি আছে, আপনারা যদি এখনই সার্চ দেন এপিএল একাডেমি, আমার একটা পেজ আছে, আমার নেইমে পেজ আছে, আপনারা ঢুকবেন ওইখানে, ওখানে অনেক কিছু আপডেট থাকবে। আমরা ভবিষ্যতে এটাকে নিয়ে আরো অনেক দূর যেতে চাই। ওকে স্যার মানে এপিএল একাডেমি, এটা কি ফেসবুক পেজ? আমার একটা ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে, এক্সেলারেট প্রফেশনাল লার্নিং একাডেমি, হ্যাঁ এক্সেলারেট প্রফেশনাল লার্নিং একাডেমি, সেইটার ফাউন্ডার হচ্ছে আমি নিজে। আমি কিন্তু 1 বছর 11 মাসে আমার শেষ হয়েছে সি এর ম্যাক্সিমাম সাবজেক্ট, এই বুড়ো বয়সে এসে, প্রায় এই যে এট দ্য এজ অফ 40 তে। আর মাত্র 2টা বাকি আছে, আল্লাহ চাইলে হয়তো বা সামনে হতে পারে, নাইলে আল্লাহ যেদিন কবুল করবেন সেদিন। অবশ্যই এই এক্সিলারেট প্রফেশনাল লার্নিং একাডেমি, এটা আমাদের এইখানে আমরা আপনাদেরকেও একসময় এই প্ল্যাটফর্মে নিয়ে আসবো, যারা যেই বিষয়ে ভালো তাদেরকে এনে মানুষের উপকারে, মানুষের কল্যাণে কাজ করব। ওকে, আমি হোয়াটসঅ্যাপে লিংকটা দিচ্ছি ভাইয়া। ইনশাআল্লাহ স্যার।
ওকে হোয়াটসঅ্যাপে লিংকটা দিছি, পেজের লিংকটা। ইমতিয়াজ জি জি ভাইয়া, জি এতক্ষণ কোথায় ছিলেন ভাই? আমি ক্লাস আমি করছি তো দেখা হয়ে পুরোটা। গেছি। না না, আমি তো ফুল ক্লাসই ছিলাম। আপনার বুঝছি, আপনার আমি ইগনোর করে গেছি। টায়ার্ড ছিলাম তো, না না একটু টায়ার্ড ছিলাম, এই জন্য চুপচাপ ছিলাম। আচ্ছা যাই হোক, আমাদের প্রায় 50-52 জনের মতো ছিল। তো এখনো আমার জি সাথে 20 জন মানুষ আছে। আমি খুবই হ্যাপি যে তারা আমাকে খুব পছন্দ করেছে। জি জি অবশ্যই। নাকি? হ্যাঁ? তাহলে কি জি আমরা জি ক্লোজ করতে পারি না? কোর্সে যেহেতু নাই। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সবার ইওর কাইন্ড সবার মেসেজ। ইমেল অ্যাড্রেস তো মনে হয় আছে, তাই না? ইমেল অ্যাড্রেস নাই। আমরা আমরা কি ইমেল অ্যাড্রেস মনে হয় আচ্ছা, সবার নাই। হোয়াটসঅ্যাপে ইমেল অ্যাড্রেস দিলেই হবে, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।